হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা WBSCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্র্যাকটিস সেট স্টার্ট করেছিলাম। তার মধ্যে আমরা 1 2 3 4 5 6 ছটা প্র্যাকটিস সেট অলরেডি কভার করে ফেলেছি। আজকে 7 নম্বর প্র্যাকটিস সেট। আর আজকের প্র্যাকটিস সেটের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আজকে আমরা প্রত্যেকটা কোশ্চেনের কে মোটামুটি আমরা সেটার পুরোপুরি ভিতরে ঢুকে তার ডিসকাশন করার চেষ্টা করব। তো টাইমটা একটু বেশি লাগতে পারে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের ফুল কনসেপ্ট মোটামুটি পেয়ে যাবে। সো শুরু করবো আজকে ভিডিওটা। আর যারা আগের পার্টগুলো দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো 1 2 3 4 5 6। তো শুরু করবো আজকে পার্টটা। দেখো ফার্স্ট কি বলছে। ফার্স্ট হচ্ছে ওয়াগনার আর্থ ডিভাইস আর ইউজড ইন এসি ব্রিজ। তো ওয়াগনার আর্থ ডিভাইস ইউজ করা হয় কী জন্যে না, এলিমিনেটিং দ্য ইফেক্ট অফ আর্থ ক্যাপাসিটেন্স। আর্থ ক্যাপাসিটেন্সের ইফেক্টটাকে এলিমিনেট করার জন্য আমরা তোমার কী করি না, ওয়াগনার আর্থ ডিভাইস ইউজ করি। ঠিক আছে, নামের মধ্যে বুঝতে হচ্ছে আর্থ ডিভাইস মানে আর্থের কোনো কিছুকে তোমার করার জন্য, এলিমিনেশন করার জন্য আমরা ইউজ করে থাকি। তো এভাবে তোমরা মনে রাখতে পারো যে আর্থ ডিভাইস দ্যাট মিনস আর্থের যে ক্যাপাসিটেন্সটা থাকে, এলিমিনেশন অফ ইফেক্ট অফ আর্থ ক্যাপাসিটেন্সটাকে এলিমিনেট করার জন্য আমরা ওয়াগনার আর্থ ডিভাইস ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট চলে আসবো থার্মোকাপেল। দেখো প্রথমে চলে এসেছে ট্রান্সডিউসার। হোয়াট ইজ ট্রান্সডিউসার? না ট্রান্সডিউসার কি জিনিস? না ট্রান্সডিউসার হচ্ছে স্যার, দিস ইজ দ্য ডিভাইস। এটা একটা ডিভাইস। ট্রান্সডিউসার হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসটা কী করে না, ওয়ান ফর্ম অফ এনার্জি থেকে একটা অ্যানাদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে। ঠিক আছে, ওয়ান ফর্ম অফ এনার্জি থেকে অ্যানাদার ফর্ম অফ এনার্জিতে কী করে না, কনভার্ট করে। সেটা হতে পারে যে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট টু ইলেকট্রিক্যাল, হিট টু ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল টু হিট, মানে ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার ফর্ম অফ এনার্জি। তো জেনারেলি তোমার ওই ট্রান্সডিউসারকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ট্রান্সডিউসার, আর নেক্সট হচ্ছে তোমার প্যাসিভ ট্রান্সডিউসার। দিস ইজ টু টাইপস অফ মেনলি ট্রান্সডিউসার। ঠিক আছে, এবারে কি অ্যাক্টিভ ট্রান্সডিউসার মানে কি স্যার? না, যে সমস্ত ট্রান্সডিউসারের আউটপুট দেওয়ার জন্য কোনো কোনো তোমার পাওয়ারের দরকার হয় না। ঠিক আছে, কি বললাম, যে সমস্ত ট্রান্সডিউসারের তোমার আউটপুট দেওয়ার জন্যে কোনো তোমার পাওয়ার দরকার হয় না, কোনো তোমার দরকার হয় না, কি বলে যেটাকে তোমার হ্যাঁ কোনো কোনো তোমার পাওয়ার দরকার হয় না, সেটাকে কী বলবো, সেটা তোমার অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলবো। আর প্যাসিভ মানে কি, যার তোমার পাওয়ার দরকার হবে। তো অ্যাক্টিভ ট্রান্সডিউসারের এক্সাম্পল কি না, পিভি সেল বলতে পারো, পিভি সেল, থার্মোকাপেল, থার্মোকাপেল, আর হচ্ছে তোমার পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। এগুলোর কি হয় না, এগুলো এগুলো তোমার মানে এই যে তোমার ডিভাইসগুলো ডাইরেক্ট তোমার কী হয়, কোনো এক্সট্রা কোনো লাগে না, কোনো তোমার এক্সট্রা মানে পাওয়ার লাগে না তোমার ওটাকে আউটপুট দেওয়ার জন্য। তো অপশন তাহলে কী হবে, অপশন নাম্বার কী হবে, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। থার্মোকাপল কী ধরনের ইনস্ট্রুমেন্ট? অ্যাক্টিভ ট্রান্সডিউসার। ঠিক আছে, আর প্যাসিভের এক্সাম্পল কী হবে? প্যাসিভের এক্সাম্পল হচ্ছে তোমার এদিকে স্ট্রেন গজ। স্ট্রেন গজ ইজ এক্সাম্পল অফ প্যাসিভ, স্ট্রেন গজ। ঠিক আছে, যার তোমার দরকার হয় এক্সটার্নাল কিছু পাওয়ার দরকার হয় অপারেট করার জন্য। নেক্সট হচ্ছে দেখো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে বলে থাকি আমরা, জেনারেলি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কি মেজার করে না, আরএমএস ভ্যালু মেজার করে, আরএমএস ভ্যালু মেজার করে। আর কি কি না আরএমএস ভ্যালু মেজার করে, এসিডিসি দুটো কি মেজার করে, এসিডিসি দুটো কি মেজার করে। আর কি না, এর যে স্কেলটা হয় ক্রাম স্কেল হয়, CRAMPD ক্রাম স্কেল হয়, মানে লন লিনিয়ার স্কেল হয়। আর এর এর ডিফ্লেক্টিং টর্ক কত হয় না, ডিফ্লেক্টিং টর্ক হয় হাফ ইন্টু I স্কোয়ার ইন্টু ডিএল ডি থিটা, ডিএল ডি থিটা। দিস ইজ দ্য ডিফ্লেক্টিং টর্ক। আর এখানে যে ড্যাম্পিং ইউজ করা হয়, হয়তো কী ধরনের ড্যাম্পিং ইউজ করা হয়, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়। ঠিক আছে, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়। আর এর যে সেন্সিটিভিটি, হোয়াট ইজ সেন্সিটিভিটি, টর্ক টু ওয়েট রেশিও, টর্ক টু ওয়েট রেশিও, এটাকে সেন্সিটিভিটি বলা হয়। ঠিক আছে, তো এই ইনস্ট্রুমেন্টের মানে তোমার মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের টর্ক টু ওয়েট রেশিওটা সব থেকে বেশি হয়, হায়েস্ট হয়। ঠিক আছে, তো মোটামুটি আমরা এই জিনিসগুলো জানলাম মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে। আর একটা জিনিস হচ্ছে, সেটা কি না, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট জেনারেলি দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ, একটা হচ্ছে রিপালশন টাইপ। তাহলে অপশন নাম্বার সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আর আমরা এই জিনিসগুলো আমরা এক্সট্রা জানলাম যে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করা হয়, তোমার এসিডিসি তোমার মেজার করা হয়, আরএমএস ভ্যালু মেজার করা হয়, ক্রাম স্কেল হয়, ডিফ্লেক্টিং টর্কের মানটা হাফ ইন্টু আই স্কোয়ার ডিএল ডিথিটা হয়, আর তোমার টর্ক টু ওয়েট রেশিওর মানটা ম্যাক্সিমাম হয়ে থাকে। ঠিক আছে, আর ওটা কি কস্টের ক্ষেত্রে তোমার পিএমসি সব থেকে বেশি দাম, পিএমসি সব থেকে বেশি দাম, আর তারপর এমআই মানে হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, চলো এই হচ্ছে তোমার ব্যাপার, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। নেক্সট, বাইনারি কোডেড ডেসিমেল ইজ এ কম্বিনেশন অফ। দেখো আমরা যখন বিসিডি কোড পড়েছি, বিসিডি কোডের পুরো নাম হচ্ছে বিসিডি কোডের পুরো নাম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তো তখন আমরা বলেছিলাম যে যখন আমরা বিসিডি করি তখন কি হয়, প্রত্যেকটা ডিজিটকে 4টে বিটে আমাকে বাইনারিতে কনভার্ট, মানে 4টে বিট দ্বারা আমাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তাহলে দিস ইজ এ 4 বাইনারি ডিজিট। বিসিডি মানে হচ্ছে 4 বাইনারি ডিজিট। ফর এক্সাম্পল আমি তোমাকে যদি বলি যে 4 2, তোমার এটার বিসিডি কোড কত হবে, তো 4-এর বিসিডি কোড কত হবে, 4-এ আমাকে করবো 2 2 4, 0, 2 1 2 0, তাহলে 1 0 0 1 0 0, কিন্তু 3টে লিখলে হবে না, তার আগে একটা 0 লিখতে হবে, মানে 0 1 0 0। দিস ইজ দ্য
4 তোমার বিসিডি করে। তার মানে কি বিসিডি করে যখন আমরা লিখবো তখন কি লিখবো আমরা 4টে বাইনারি বিট দ্বারা লিখবো, ঠিক আছে। দিস ইজ দ্য বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল। ফর ইনক্রিজিং দ্য রেঞ্জ অফ ভোল্টমিটার কানেক্টেড। দেখো এই ধরনের কোশ্চেন কীভাবে করবে, মুখস্থ করার দরকার নেই। আমি ভোল্টমিটারের রেঞ্জটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে আমার কী করতে হবে দেখো, ব্যাপারটা ভালো বোঝানোর চেষ্টা করছি আমি। এখানে ধরো একটা সাপ্লাই ভোল্টেজ আছে, ঠিক আছে, সেটা সাপ্লাই ভোল্টেজ আছে। এখানে কি আছে, এখানে একটা আমাদের ভোল্টমিটার আছে, এখানে আমার কি আছে, এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, দিস ইজ এ ভোল্টমিটার। তো এবারে এখানে আমি ভোল্টেজ দিয়েছি ভি। আমি কি করলাম না, আমি একটা রেজিস্ট্যান্স লাগানো, দেখো এখানে কার সঙ্গে না, ভোল্টমিটারের সঙ্গে সিরিজে। এরপর এই রেজিস্ট্যান্সের মানটা যদি আমরা বেশি কম নিই, সাপোজ ধরো আমি কম নিলাম বা বেশি নিলাম, আমি যদি ধরো বেশি নিলাম, আর এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, যে আমি কি করলাম না, ভোল্টমিটারের সঙ্গে সিরিজে একটা আমি একটা রেজিস্ট্যান্স লাগালাম যার মানটা খুব বেশি। এর ফলে কি হবে না, দেখো ভোল্টমিটার তো নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, যে সে 5 ভোল্ট পর্যন্ত মাপতে পারবে, এর বেশি মাপতে পারবে না ভাই। এর বেশি মাপলে মানে এর বেশি তো মানে ওর ক্যাপাসিটি নেই আর কি। এর ফলে কি হবে, সাপোজ ধরো আমি যদি এখানে 10 ভোল্ট দিই, তাহলে ভোল্টমিটার কিন্তু মেজার করতে পারবে না, ভোল্টমিটার কিন্তু তোমার পুড়ে যাবে, বার্ন হয়ে যাবে। তো সেই কারণের জন্য কি হয় না, আমরা যদি এই ভোল্টমিটারের রেঞ্জটাকে ইনক্রিজ করতে চাই, রেঞ্জটাকে ইনক্রিজ করার মানে হচ্ছে 5 ভোল্ট থেকে ধরো 10 ভোল্ট আমি ধরো মানে ইনক্রিজ করতে চাই, যে ইনস্ট্রুমেন্টটা যাতে আমার 10 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে বা 15 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে। এর ফলে কি করতে হয় না, একটা হাই রেজিস্ট্যান্সকে আমাকে সিরিজে কানেক্ট করতে হয়। এর ফলে কি হয় না, যখন হাই রেজিস্ট্যান্সকে আমি সিরিজে কানেক্ট করি, তখন এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হয়, কারেন্টের ফলে একটা ড্রপ দেখা যায়, ম্যাক্সিমাম ড্রপ হয়, খুব বেশি ড্রপ হয়, ঠিক আছে। আর সেই ড্রপটা মানে কত হবে সেটা আমরা নির্ণয় করি কার সাহায্যে, আমরা যে রেজিস্ট্যান্সটা লাগাচ্ছি তার সাহায্যে। কারণ ওই যে রেজিস্ট্যান্সটা আমরা লাগাবো তার মানটা আমরা অলরেডি জানি, আমরা রেঞ্জটা কত করতে চাই তার রেসপেক্টে আমাকে ওই তার রেসপেক্টে আমাকে রেজিস্ট্যান্সটাকে ইয়ে করতে হয় আর কি, যে আমি কত রেজিস্ট্যান্স লাগাবো, কত রেজিস্ট্যান্স কম লাগাবো, বা তোমার কত রেজিস্ট্যান্স লাগাবো, সেটা ডিপেন্ড করবে কার উপরে, আমি রেঞ্জটা কতটা করতে চাই, ঠিক আছে। তার মানে কি, তার মানে স্যার আমরা আরএসির মানটা জানি, তো আরএসির মানটা যখন আমরা জেনে যাব তখন আমরা অলরেডি জেনে যাবো যে এখানে ড্রপটা কত হচ্ছে। তখন আমরা এই যদি 5 ভোল্টও মেজার করে, আমি অলরেডি ড্রপটা জানি ধরো 5 ভোল্ট, তার মানে 5 ভোল্ট যদি মেজার করছে আর 5 ভোল্ট ড্রপ মানে কি আলটিমেট 10 ভোল্ট, তার মানে রেঞ্জটা কি হলো, রেঞ্জটা বেড়ে গেল। রেঞ্জটা তখনই পারবে যদি আমরা একটা হাই রেজিস্ট্যান্স কি করি না, সিরিজে কানেক্ট করে দিই কার সঙ্গে, ভোল্টমিটারের সঙ্গে। যদি আমরা কম রেজিস্ট্যান্স করতাম তখন কি হতো, কম রেজিস্ট্যান্স করলে ড্রপটা কম হতো, আর ড্রপটা কম হলে কি হতো, তোমার রেঞ্জটা কম, তোমার ইয়ে হতো না, রেঞ্জটা তোমার বাড়তো না, ঠিক আছে। তো আমরা কি লিখবো, হাই রেজিস্ট্যান্স সিরিজ উইথ ভোল্টমিটার, অপশন নাম্বার এ ইজ রাইট আনসার। এই কোশ্চেনে যদি ভোল্টমিটার জায়গায় অ্যামমিটার থাকতো কি লিখতাম স্যার, অ্যামমিটার তাহলে কি করতাম না, লো রেজিস্ট্যান্সকে প্যারালালে, লো রেজিস্ট্যান্স প্যারালালে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, যদি এই কোশ্চেনটাই আমার থাকতো তোমার ভোল্টমিটার জায়গায় অ্যামমিটার, তখন কি লিখতাম যে লো রেজিস্ট্যান্স আমি কী করবো, প্যারালালে কানেক্ট করবো, ঠিক আছে। নেক্সট চলে যাবো, একটা ডায়নামোমিটার টাইপ যে ওয়াটমিটার হয়, সেই ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার কি মেজার করে না, এসি ডিসি দুটো কি মেজার করে, আর জেনারেলি অ্যাক্টিভ পাওয়ার মেজার করে, জেনারেলি কি করে না অ্যাক্টিভ পাওয়ার মেজার করে। আর এই যে তোমার ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার, এই ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটারটা ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা হয়, এটা এখানে কোশ্চেন আছে একটা। আর হচ্ছে নেক্সট কি বলবো তোমাকে এখান থেকে, আর তো এটাই মোটামুটি আর কি বলতে পারি। আর ওয়াটমিটার মানে বুঝতে পারছো নিশ্চয়ই পাওয়ার মেজারমেন্ট করবে, অ্যাক্টিভ পাওয়ার বলে দিলাম। চলো নেক্সট, স্যাগ বিটুইন দ্য কন্ডাক্টার অফ টু পোলস ডিটারমাইন্ড বাই। তো স্যাগ কত হয়, তো স্যাগ জানলে দেখো একটা বুঝিয়ে বলি। তো দিস ইজ এ পোল, একটা পোলে একটা পোল, ধরো নিচে ধরো যে যেখানে সেম তোমার যে ভূমি থেকে আমরা দুটো পোলকে আমরা ড্র করেছি। তো এখানে ধরো এই একটা এখান থেকে এখানে ধরো কানেক্টরটা আমার আমি নিয়ে গেলাম। তো তাহলে কি হলো, তাহলে এই যে তোমার লেন্থটা, এখানে ভালো ব্যাপারটা বুঝবে, এই পোল থেকে এই পোল পর্যন্ত যে লেন্থটা, সেই লেন্থটাকে আমরা কি বলি, লেন্থটাকে আমরা বলি স্প্যান, এসপিএন লেন্থটাকে। তার মানে কি, তার মানে হোয়াট ইজ স্প্যান, মানে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, হরাইজন্টাল ডিস্টেন্স কোনটা না, স্প্যানটা। আর এই যে তোমার উপরে যে আমি ধরলাম, ধরো এটা একটা তোমার একটা আমি স্ট্রেট লাইন কল্পনা করলাম, স্ট্রেট লাইন যদি কল্পনা করি দুটো পোলের ইয়ে থেকে আমি, তাহলে এই যে তোমার ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, এইটা এখান থেকে এইটুকু, সেটাকে কি বলবো, স্যাগ। তাহলে হোয়াট ইজ স্যাগ মানে হচ্ছে তোমার ভার্টিক্যাল ডিস্টেন্স, ঠিক আছে। কার থেকে কার না, মিড পয়েন্ট, কন্ডাক্টরের মিড পয়েন্ট থেকে কী হবে না, আমরা যদি যে সাপোর্ট বা পোলটাকে যদি আমরা পোলে যে তোমার আমি যদি কল্পনা করি যে ডাইরেক্টলি তোমার যদি জুড়ে দিই আর কি, তখন যে তোমার ডিস্টেন্সটা আছে ভার্টিক্যালি, সেই ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে স্যাগ বলি আমরা। তো স্যাগের মানটা কত হয়, স্যাগের মানটা হয় WL²/80। তো হোয়াট ইজ ডাব্লু, স্যার ডাব্লু হচ্ছে ওয়েট, কার ওয়েট না, এই কন্ডাক্টরটা দিয়েছি, কন্ডাক্টরটা ওয়েট। এল মানে হচ্ছে লেন্থ, ঠিক আছে, এল মানে হচ্ছে কি না, ডিস্টেন্স বিটুইন টু পোল,
লেন্থ মানে কন্ডাক্টরের লেন্থ নয়, ডিস্টেন্স বিটুইন টু পোল বলে দিস ইজ দ্য লেন্থ, ডিস্টেন্স বিটুইন টু পোল। আর জেনারেলি তারটা ঝুলে থাকবে, ঠিক আছে, তার কখনো স্ট্রেট থাকবে না। আর টি মানে হচ্ছে টেনশন, টি মানে কি টেনশন অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর টেনশন মানে হচ্ছে টান, যেটাকে বলে যে কতটা টানে আছে, যার ইউনিটটা কি হয় কেজি পার মিটার। তো ফর্মুলা কি হয় না WL²/80। তো এখান থেকে আমরা স্যাক জানলাম, স্প্যান জানলাম, আর জানলাম কি না আমাদের ফর্মুলা জানলাম যে WL²/80 হয়। আর এইটা তখনই হয় যখন সেম মাটি থেকে আমরা মানে পোল দুটোকে ড্র করবো সেম ডিস্টেন্সে, সেম হাইটের জন্য, দিস ইজ দ্য সেম হাইটের জন্য অ্যাপ্লিকেবল। যদি ডিফারেন্ট হাইট হয় সেক্ষেত্রে কী নেবো, সেক্ষেত্রে ফর্মুলাটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস হয় যে আরেকটা জিনিস হয় তোমাদের, যেটাকে কী বলে গো, ওটা ভুলে যাচ্ছি মানটা আমি। ইকোনমিক্যাল যে কন্ডাক্টরের জন্য যেটা হয় √S + V/150, ঠিক আছে, √S + V+150, এইটা একটা ফর্মুলা হয়। ফর্মুলাটা এই মুহূর্তে মাথার মধ্যে আসছে না আমার। এটা হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য, ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য, এস মানে স্যাগ। চলো নেক্সট দেখো, নিচের রিংম্যান ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডিস্ট্রিবিউটর ইজ ফিড বাই। তো দেখো জেনারেলি যখন আমরা ডিস্ট্রিবিউশন পড়ি তখন তিনটে জিনিসকে পড়ি আমরা, একটা হচ্ছে ফিডার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার যখন ডিস্ট্রিবিউটার, আর হচ্ছে সার্ভিসম্যান। এই তিনটে জিনিসকে আমরা জেনারেলি পড়ে থাকি যখন আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম পড়ি। এবারে ফিডার হচ্ছে কি, ফিডার হচ্ছে স্যার সাবস্টেশন থেকে লোকাল সাবস্টেশন পর্যন্ত যে তারটা থাকে, সাবস্টেশন থেকে লোকাল সাবস্টেশন পর্যন্ত যে তারটা থাকে, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটর কি হচ্ছে লোকাল সাবস্টেশন থেকে আমাদের কনজিউমার এন্ড পর্যন্ত যেটা থাকে, কনজিউমার এন্ড। আর সার্ভিসম্যানটা হচ্ছে কনজিউমার এন্ড থেকে কনজিউমার হাউস পর্যন্ত তারটা থাকে। তো জেনারেলি ফিডার ডিজাইন করা হয় কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে। আর ফিডারে কোনো ট্যাপিং করা হয় না। ডিস্ট্রিবিউটর যে ডিজাইনটা কীভাবে করা হয়, ডিস্ট্রিবিউটর ডিজাইন বাই ভোল্টেজ ড্রপের রেসপেক্ট আমাদের তোমার ডিস্ট্রিবিউটর কী হয় ডিজাইন করা হয়। আর ভোল্টেজ ড্রপ আর তোমার ডিস্ট্রিবিউটর যে তারটা আছে তারা তোমার ট্যাপিং করা হয়। আর সার্ভিসম্যান যে তোমার তারটা দেওয়া হয় সেই তারটা তোমার ডিজাইন করা হয় ডিপেন্ড আপন লোডের উপর ডিপেন্ড করে তোমার কী করা হয় না লাগানো হয়। তো এবারে যখন আমরা ফিডার পড়ি, সেই ফিডার তিন ধরনের হয়, ঠিক আছে। কী ধরনের ফিডার হয় স্যার? একটা হচ্ছে রেডিয়াল ফিডার, একটা হচ্ছে ইন্টারকানেক্টেড ফিডার, রেডিয়াল ফিডার, রিংম্যান ফিডার, আর 3 নম্বর হচ্ছে কি ইন্টারকানেক্টেড ফিডার। তো রেডিয়াল ফিডার সব থেকে তোমার কস্ট কম হয় আর লেস রিলায়েবল হয়, ঠিক আছে। আর রিংম্যান ফিডার কী হয় না, তোমার মোটামুটি রিলায়েবল হয়, ভালো রিলায়েবল হয়। আর ইন্টারকানেক্টেড সব থেকে বেশি রিলায়েবল হয়, আর সব থেকে বেশি খরচাও তোমার ইন্টারকানেক্টেডে। তো স্যার পার্থক্যটা কোথায় না, রেডিয়াল সিস্টেমে কী হয় না, এই যে সাবস্টেশন মানে একটা সাবস্টেশন থেকে একটা লোকাল সাবস্টেশন তোমার তারটা যায়। রিংম্যানে কী হয় না, দুটো সাবস্টেশন থেকে তোমার একটা লোকাল সাবস্টেশনে তোমার তারটা যায়। এর ফলে কি হয়, সাপোজ ধরো কোনো একটা সাবস্টেশন খারাপ হলো, তখন অন্য একটা সাবস্টেশন থেকে কি হয় তোমার সেটাকে তোমার মানে সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে, কোনো একটা এরিয়াকে। তার মানে রিংম্যান ফিডারটা ভালো। রিংম্যান ফিডারটা কি হয় তোমার দুটো ডিফারেন্ট ফিডার, এই যে বাইটা ফিড করার কাজ সাহায্যে বাই টু ফিডার, দুটো ফিডারের সাহায্যে কী করা হয় না তোমার রিংম্যান ফিডার ইউজ করা হয়। আর ইন্টারকানেক্টরে কী হয়, অনেকগুলো সাবস্টেশনকে একসঙ্গে জুড়ে দেওয়া হয় কি না কোনো একটা লোকাল সাবস্টেশনের সাহায্যে। এর ফলে কী হয়, সাপোজ ধরো মানে কোনো একটা সাবস্টেশন ধরো খারাপ হয়ে গেছে, তখন অন্য সাবস্টেশনের সাহায্যে কী হয় না সেখান থেকে পাওয়ারটাকে দেওয়া হয়। তো রেডিয়ালে তোমার একটাই হয়, সাপোজ ধরো কোনো একটা মানে একটা সাবস্টেশন, একটা তোমার লোকাল সাবস্টেশন। এর ফলে কী হয়, যখন তোমার সাবস্টেশন কোনো খারাপ হয়ে গেল, তো তোমার মানে পুরোপুরি তোমার সাপ্লাই অফ থাকবে। কিন্তু রিংম্যানের ক্ষেত্রে সেটা হয় না। রিংম্যানের ক্ষেত্রে কী হয়, রিংম্যানের ক্ষেত্রে ধরো একটা খারাপ হলে তোমার অপরটার সাথে কী হয় পাওয়ারটা অলরেডি আমরা পেয়ে থাকি। আর ইন্টারকানেক্টেড কী হয় আরও বেশি ভালো, সেখানে কী হয় অনেকগুলো তোমার সাবস্টেশনের সঙ্গে কানেক্ট থাকে। এর ফলে কী হয় না একটা যদি খারাপ হয় তখন অন্য সাহায্যে কী হয় আমরা পাওয়ারটা পেয়ে থাকি। তাহলে এখান থেকে কোশ্চেন এটাই ছিল যে রিংম্যান ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর ফিড করা হয় দুটো ফিডারের সাহায্যে বাই টু ফিডার্স, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট চলে যাবো। আর এই কোশ্চেন যদি থাকতো যে রিংম্যান ফিডার রেডিয়াল ফিডার থাকতো, রেডিয়াল থাকলে কী হতো বাই ওয়ান ফিডার, একটা ফিডার সাহায্যে হতো যদি তোমার রেডিয়াল অপশন থাকতো, মানে তোমার কোশ্চেন যদি রেডিয়াল থাকতো আর কি, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। দ্য কস্ট অফ ফিউল ট্রান্সপোর্টেশন ইজ মিনিমাম। তো আমরা জানি যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যে তোমার ফিউলের যে ট্রান্সপোর্টেশন সব থেকে কম হয়, কারণ হচ্ছে জল তো আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় না। যেখানে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট করা হয় সেখানেই তোমার নদীর ধারেই করা হয় যাতে জলটা পাওয়া যায়, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যদি তোমাকে বলে কেউ যে ইনিশিয়াল কস্ট
বা ক্যাপিটাল কস্ট সব থেকে বেশি, যেটা আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা সব থেকে বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর থার্ড, এটা দিস ইজ দ্য থার্ড, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড। তো এটা হচ্ছে তোমার ক্যাপিটাল কস্টের ব্যাপারে। আর যদি বলো রানিং কস্ট, থার্মাল আর ডিজেলের মধ্যে সব থেকে বেশি কার, ডিজেলের সব থেকে বেশি, ঠিক আছে। এটা হচ্ছে রানিং কস্ট, কারণ ডিজেলের দাম সব থেকে বেশি, সেই কারণে ডিজেল প্ল্যান্টের তোমার রানিং কস্ট বেশি হয়। আর ডিজেল প্ল্যান্ট জেনারেলি ইউজ করা হয় পিক লোডে ইউজ করা হয় জেনারেল। আর সেখানে তোমার থার্মাল বলো বা নিউক্লিয়ার বলো বা হাইড্রো বলো, সেই তিনটাকে কি ইউজ করা হয়, বেস লোডে ইউজ করা হয়। আর একটা হয় পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেটা তোমার পাম্প স্টোরেজ। একটা হয় কি না পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেটা তোমার পিক লোডে ইউজ করা হয়, ঠিক আছে, পিক লোডে ইউজ করা হয়। আর জেনারেলি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বেস লোডে ইউজ করা হয়। চলে যাবো নেক্সট পয়েন্টে, নেক্সট কোয়েশ্চেন। তো ওরা বলছে যে ফর সেলফ এক্সাইটেশন অফ ডিসি জেনারেটর, ইন্ডাকশন জেনারেটর, ইট ইজ ডিজায়ারেবল ইকোনমিক্যালি। দেখো ইকোনমিক্যাল তখনই হবে যখন ক্যাপাসিটেন্সের মানটা কমে যাবে। তো আমরা যদি ক্যাপাসিটেন্সকে কানেক্ট করি ডেল্টা কানেকশন, তখন কী হয় না ক্যাপাসিটেন্সের মানটা কমে যায়। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে উল্টোটা হয়। সাপোজ ধরো একটা রেজিস্ট্যান্স ধরো আর, তিনটে রেজিস্ট্যান্স ধরো আর, তোমার কী হয়েছে না স্টারে কানেক্ট আছে, তো ডেল্টা করলে কী হয়, ডেল্টা করলে 3R হয়ে যায়। একইভাবে যদি এটা সি হতো, সি হলে কী হতো না, সি হলে তোমার স্টারে যদি সি থাকতো, ডেল্টায় কী হয় C/3 হয়ে যায়। ডেল্টাতে কী হয়, সি এর মানটা কমে যায়। তো সেই কারণে জন্য এখানে আমরা ডেল্টা কানেকশন লিখবো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কোন ম্যাটেরিয়ালটা মডারেটর হিসেবে ইউজ করো, মডারেটর। তো আমরা যখন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়ি, দুটো জিনিস পড়ি, একটা হচ্ছে মডারেটর, একটা হচ্ছে তোমার কি, একটা তোমার তিনটে জিনিস পড়ি, একটা হচ্ছে কুলেন্ট, আর একটা কী পড়ি, একটা হচ্ছে তোমার কন্ট্রোল রড, এই তিনটে গুলি ফেলো না, কন্ট্রোল রড। তো এই তিনটে জিনিসের জন্য আমরা কী ইউজ করে থাকি, দেখো মডারেটরের জন্য আমরা গ্রাফাইট ইউজ করি, গ্রাফাইট আর তোমার ভারী জল, যেটাকে D2O বলে, এই দুটো ইউজ করে থাকি। কী বলুন, ভারী জল আর গ্রাফাইট ইউজ করে থাকি। কুলেন্টের জন্য আমরা জেনারেলি সোডিয়াম ইউজ করে থাকি, সোডিয়াম Na। আর কন্ট্রোল রডের জন্য কি ইউজ করে থাকি, ক্যাডমিয়াম ইউজ করি, ক্যাডমিয়াম আর বোরন, এই দুটো জেনারেলি ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখান থেকে অপশন ওরা কি বলছে, মডারেটরের জন্য কি ইউজ করবো, মডারেটরের জন্য গ্রাফাইট ইউজ করবো, অপশন নাম্বার এইচ রাইট অ্যান্সার। নেক্সট একটা নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালটা কোশ্চেনটা পড়ে দেখো কি বলেছে। পাতি কোশ্চেন আছে, কিছুই না। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আছে একটা, এরিয়া দিয়ে দিয়েছে কোশ্চেনটার মধ্যে, টার্ন দিয়েছে, টার্নটা লো ভোল্টেজে টার্ন দিয়েছে, হাই ভোল্টেজ টার্ন নয়, দিস ইজ লো ভোল্টেজ টার্ন। বার করতে বলেছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি আর নাম্বার অফ টার্ন অন এই যে HV সাইড, মানে হাই ভোল্টেজ সাইড। দেখো আমরা ফর্মুলা জানি যে ভি হাই ভোল্টেজ বাই ভি লো ভোল্টেজ সমান নাম্বার অফ টার্ন হাই ভোল্টেজ বাই নাম্বার অফ টার্ন লো ভোল্টেজ। তো এখান থেকে দেখো হাই ভোল্টেজের কত 3300, লো ভোল্টেজ কত স্যার 250। আর উপরে হাই ভোল্টেজ নাম্বার অফ হাই ভোল্টেজ টার্ন বার করতে বলেছে কোশ্চেনে NHL বার করতে বলেছে, আর লো ভোল্টেজ টার্নটা 70 দিয়ে দিয়েছে। ক্যালকুলেশন করে দেখবে কত আসছে অ্যান্সারটা, আশা করছি 924-এর মতো আসবে। তাহলে বাকিটা দেখার দরকার নেই তোমার, বাকিটা তোমার অলরেডি হয়ে যাবে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। আর ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি যদি তুমি জানতে চাও কীভাবে করবে স্যার, কীভাবে করবো না, আমরা জানি তোমরা এক কাজ করবে, তোমরা এটাকে E2 দিয়ে করবে, কী করবে মানে এই অপশন নাম্বার মানে এ পয়েন্টটার জন্য তোমরা কীভাবে করবে, বি পয়েন্টটা তো এভাবে হয়ে গেলো, তোমার এ পয়েন্টটা কীভাবে বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা অ্যাপ্লাই করবে E2 সমান 4.44 এম এন আর এফ, ঠিক আছে, এই যে ফর্মুলা, এটা আমরা জানি। তো এখানে E2 মানে কি, সেকেন্ডারি ধরে নাও। সেকেন্ডারি কেন ধরছি আমরা, কারণ হচ্ছে আমরা যে টার্নটা নেবো, সেই টার্নটা আমরা কি নেবো, টার্নটা আমরা সেকেন্ডারি নেবো, লো ভোল্টেজ নেবো, টার্নটা আমরা লো ভোল্টেজে ইউজ করবো। তোমরা চাইলে পরে হাই ভোল্টেজ আমরা ইউজ করতে পারবো, বাস ক্যালকুলেশন বড় হবে আর কিছুই না, যেটা কিছু করতে পারো, কোনো চাপ নেই তোমার। তো আমরা কী করলাম, এখানে 250 লিখবো এখানটাতে, আর 4.44 ফাইটাকে আমরা B.A করে নেবো, কী করে নেবো, BM.A। কেন করছি স্যার, কারণ আমাদের বার করতে বলছে ফ্লাক্স ডেন্সিটি, আর কোশ্চেন এরিয়া দিয়ে দিয়েছে। তো এরিয়াটা তোমরা চেঞ্জ করে নেবে, সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে করে নেবে, দিয়ে তোমরা এর মানটা বসিয়ে দেবে। আর এখানে এন এর মানটা তো 70 আর এফ এর মানটা 50, ক্যালকুলেশন করার পর বিএম পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য বিএম, মানে বিএম এর মানটা 1.28 নিয়ারলি ইকুয়াল আসবে। তাহলে অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন। রিঅ্যাক্টর কি জন্য ইউজ করা যায় না, হোয়াট ইজ রিঅ্যাক্টর স্যার, রিঅ্যাক্টর ইজ হট না, যখন আমরা ইন্ডাক্টরকে মানে জেনারেলি সিরিজ ইন্ডাক্টরকে কী বলা হয় না, তোমার রিঅ্যাক্টর বলা হয়। তো রিঅ্যাক্টর কী জন্য ইউজ করা হয় না, লিমিট দ্য শর্ট সার্কিট কারেন্ট। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট
কপার স্ট্রিপ আমরা যেটা ইউজ করি আর্থিংয়ের সময়, সেই কপার স্ট্রিপের তোমার ডাইমেনশন কীরকম নেওয়া হয় না, দিস ইজ দ্য ডিপেন্ড আপন আই রুল, ডাইমেনশন নেওয়া হয় 25 মিলিমিটার ইন্টু 4 মিলিমিটার। অপারেটর এ আমরা যখন পড়ি কী নাম ওটা, ফেজার অ্যালজেব্রা পড়ি, তো সেখানে অপারেটর এ পাই আমরা, সেই অপারেটর এর মানটা কত হয়, অপারেটর এর ম্যাগনিটিউড হয় 1 আর অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। আর এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে থাকি। আর একটা জিনিস বলে রাখি তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, অপারেটর এ সম্বন্ধে একটা কথা বলে রাখি। অপারেটর এ একটা ফর্মুলা হয় 1 + a + a স্কোয়ার = 0 হয়। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা অপারেটর এ সম্বন্ধে। আর অপারেটর এর একটা মান আছে, অপারেটর এর মানটা কত হয়, -12 -√3/2 ইন্টু জে, এটা হচ্ছে এ এর মান। আর এ স্কোয়ারের মানটা কত হয় না, -12 + √3/2 ইন্টু জে, দিস ইজ দ্য এর মান আর স্কোয়ারের মান। তত যখন তোমরা এখানে এ আর স্কোয়ারের মানটা পুট করবে তখন তোমরা ক্যালকুলেশন করে শূন্য পেয়ে যাবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা অপারেটর এর সম্বন্ধে। আর এখানে যেটা বুঝতে পারছো এটা ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। চলো নেক্সট চলে যাব। এ ফল্ট ইজ মোর সেভিয়ার ফ্রম দ্য ভিউ অফ ট্রিপল আরপি। হোয়াট ইজ ট্রিপল আরপি? ট্রিপল আরপি মানে হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ। তো এর মানটা জেনারেলি কত হয় জানো তো, এর মানটা হয় Vm/√LC sin T/√LC, এরকম কিছু একটা ব্যাপার ছিল। আমি ঠিক এটা আমার মাথার মধ্যে ঠিক এখানটা একটু আমার ডাউট আছে, আমি বাবাদের বলে রাখছি। কিন্তু এটুকু শিওর আমি যে রেট অফ রিস্ট্রাইকিং ভোল্টেজটা ডিপেন্ড করে মানে 1/√LC এর উপর। ট্রিপল আরবিটা যেটা হয় সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√LC। দিস ইজ দ্য কনফার্ম। ফর্মুলাটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, কিন্তু দিস ইজ দ্য মেন থিং। তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল আরবির মানটা 1/√LCর সঙ্গে কী হয়, ব্যস্তানুপাতিক হয়। তো এবারে √LCর সঙ্গে কী হয় না, ব্যস্তানুপাতিক হয়। তো তার মানে আমরা বলতে পারি এখানে যে সব থেকে খতরনাক বেশি মানে ট্রিপল আরবি সব থেকে বেশি কখন হবে, যখন সি এর মান কম হবে আর এল এর মানও কম হবে, তখন কী হবে না, ট্রিপল আরবি সব থেকে বেশি হবে। আর ট্রিপল আরবি যত বেশি হবে তত বেশি ফল্ট হবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য আমরা দেখেছি যে সব থেকে মানে সি থাকে না কার, মানে সিটাকে নেগলেক্ট কখন করি আমরা, সিটা কম, সি সব থেকে কম মানে কী ক্ষেত্রে হয়, শর্ট লাইনের ক্ষেত্রে হয়। শর্ট লেন্থ ফল্টের ক্ষেত্রে তো আমরা সিকে আমরা নেগলেক্ট করে দিই। তার মানে কি সিকে সব থেকে কম নিই আমরা, নিয়ারলি ইকুয়াল টু 0 নিই। আর সি যদি আমরা নিয়ারলি ইকুয়াল টু 0 নিই তাহলে কী হবে, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজটা কী হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে সব থেকে বেশি খতরনাক কখন হবে, শর্ট লেন্থ ফল্টের ক্ষেত্রে সব থেকে খতরনাক ফল্ট, ঠিক আছে। কারেন্ট চপিং জেনারেলি দেখা যায় কোন ধরনের সার্কিট ব্রেকারে না, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এখানে আমরা জেনারেলি কী করি না, কারেন্ট চপিং ফেনোমেননটা দেখতে পাই। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। ভোল্টেজ ফলোয়ারকে কী নামে দেখা হয়, দেখো ভোল্টেজ ফলোয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভোল্টেজ ফলোয়ার এটা একটা অ্যাম্পলিফায়ার, এটা দিস ইজ এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। স্যার হোয়াট ইজ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার? জেনে রাখো যখন ইনপুট আমরা পজিটিভে দিই তখন হয় নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনপুট যখন আমরা নেগেটিভে দিই তখন কী হয়, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটা মুখস্থ করে রাখো তাহলেই হবে, ঠিক আছে। অ্যাম্পলিফায়ারে যখন আমরা ইনপুটটা প্লাসে দিই মানে প্লাস যে পার্টটা আছে, প্লাস পার্টটা যখন আমরা ইনপুট দেবো দিস ইজ কল নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আর ইনপুট যখন আমরা নেগেটিভ পার্টটা দেবো তখন সেটা কী বলবো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। চলো নেক্সট চলে যাবো। আর এটা কী হবে, ভোল্টেজ ফলোয়ার কী ধরনের সার্কিট, এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ফর ট্রান্সফর্মার প্রোটেকশন এ ডিফারেন্সিয়াল রিলে ইজ বেসড অন অ্যাভয়েড ম্যাল অপারেশন। তো কি দেখো এটা খুব ভালো কোয়েশ্চেন একটা, যে ম্যাল অপারেশন কী জন্য দেখা যায়, ম্যাল অপারেশন কী জন্য দেখা যায় না, সিটি রেশিও এরর জন্য। সিটি রেশিওর মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফারের যে সিটি রেশিও থাকে সে তার যে এররটা, সেই এররের জন্য কী হয় না, ম্যাল অপারেশন দেখতে পাওয়া যায়। এর ফলে কী হয় জানো তো, এর ফলে কিছুই না, তোমার এই সিটি রেশিওর যে এররের কারণের জন্য কী হয় না, কোনো রকম কোনো ফল্ট না থাকা সত্ত্বেও কী হয় না, রিলে তোমার ট্রিপ করে দেয়। রিলে কী করে ট্রিপ করে। তো সেটা কার জন্য হয়, সেটা তোমার সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার যে সিটি রেশিও থাকে, কারেন্ট রেশিও থাকে, সেটা তোমার মিসম্যাচের জন্য হয়ে থাকে। কোনো না কোনো ফল্ট না থাকা সত্ত্বেও ধরো ফল্ট নেই, এইদিকে তোমার রিলে কী বলছে, রিলে তোমার ট্রিপ করে যাচ্ছে। দিস ইজ কল্ড ম্যাল অপারেশন। এটা কি ম্যাল অপারেশন বলা হয়। সেটা কী জন্য হয় না, মিসম্যাচিং অফ দ্য সিটি রেশিও অফ দ্য কারেন্ট ট্রান্সফরমার। নেক্সট চলে যাবো, লোড ফ্লো স্টাডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো যখন আমরা লোড ফ্লো স্টাডি পড়ি না, তখন তিন ধরনের সিস্টেম আমরা পড়ে থাকি, তিন ধরনের বাস পড়ে থাকি। একটা হচ্ছে লোড বাস, একটা হচ্ছে জেনারেটর বাস, আর একটা হচ্ছে স্ল্যাক বাস, SLACK স্ল্যাক বাস। তিন ধরনের বাস পড়ে থাকে। তো এই তিন ধরনের বাসে কী হয় না,
জেনারেলি চারটে কোয়ান্টিটি থাকে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ডিএল। দিস ইজ চারটে কোয়ান্টিটি। হোয়াট ইজ পি স্যার? না পি মানে হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার, আর কিউ মানে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। পি মানে অ্যাক্টিভ পাওয়ার আর কিউ মানে হচ্ছে তোমার রিয়াক্টিভ পাওয়ার। কিউ মানে রিয়াক্টিভ পাওয়ার। আর ভি মানে হচ্ছে ভোল্টেজ, আর আমি এখানে মড ইউজ করছি মানে ম্যাগনিটিউড অফ ভোল্টেজ। আর ডেল মানে হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে, বা পাওয়ার অ্যাঙ্গেল বলতে পারো। তো এখানে কী হয়, যখন আমরা লোড বাস পড়ি বা জেনারেটর বাস পড়ি বা তোমার স্ল্যাক বাস পড়ি, স্ল্যাক বাসের অপর নাম হচ্ছে রেফারেন্স বাস। আর জেনারেটর বাসের অপর নাম হচ্ছে ভোল্টেজ বাস বলতে পারি এটাকে আমরা, ঠিক আছে। ভোল্টেজ কন্ট্রোল বাস বলো, ভোল্টেজ বাস না বলে ভোল্টেজ কন্ট্রোল বাস বলি এটা আমরা কাকে, জেনারেটর বাসকে বলে থাকি। তো এখানে কি হয় না, স্পেসিফাইড কিছু কোয়ান্টিটি থাকে আর আনস্পেসিফাইড কোয়ান্টিটি থাকে। এই চারটে যে কোয়ান্টিটি পি কিউ আর ভি আর ডেল, এই চারটের মধ্যে কি হয় না, দুটো স্পেসিফাইড হয়, এসপিই সিআইএফআইডি, আর দুটো কি হয় আনস্পেসিফাইড হয়, মানে বলা থাকে আর দুটো বলা থাকে না। তো জেনে রাখো যে যখন আমরা লোড বাস পড়ি সেক্ষেত্রে কি হয়, পি আর কিউ কি থাকে না বলা থাকে, স্পেসিফাইড থাকে। আর আর বাকি তোমার ভি আর ডেল কি হয় না আনস্পেসিফাইড থাকে, মানে বলা থাকে না ভি আর ডেল। জেনারেটার ক্ষেত্রে কি হয় না পি আর ভি কি হয় না স্পেসিফাইড থাকে, তাহলে বাকিটা কি হবে কিউ আর ডেল কি হবে, এটা আনস্পেসিফাইড থাকবে। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার ভি আর ডেল কি হয় না স্পেসিফাইড থাকে। আর বাকি যেটা পড়ে থাকে তোমার পি আর কিউ কি হবে না আনস্পেসিফাইড থাকবে। তো এই তিনটে বাস সম্বন্ধে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন লোড ফ্লো অ্যানালাইসিস পড়ি তখন তিন ধরনের বাসের কথা আমরা জানি, সেটা হচ্ছে লোড বাস, জেনারেটর বাস আর স্ল্যাক বাস। তো লোড বাস যখন আমরা পড়ি জেনারেলি চারটে কন্টিনিউ নিয়ে কাজ করতে হয়, পি কিউ ভি আর ডেল। পি মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, ডেল আর ভি মানে হচ্ছে ভোল্টেজ, আর ডেল মানে হচ্ছে টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল বলতে পারো। তো এরপরে কী হয় না, দুটো কোয়ান্টিটি কী হয় স্পেসিফাইড থাকে আর দুটো কোয়ান্টিটি আনস্পেসিফাইড থাকে। কোনগুলো স্পেসিফাইড থাকে না, লোডের ক্ষেত্রে পি কিউ স্পেসিফাইড থাকে, আর জেনারেটার ক্ষেত্রে পিহি স্পেসিফাইড থাকে, আর স্ল্যাকের ক্ষেত্রে ভি ডেল স্পেসিফাইড থাকে। তুমি স্পেসিফাইডটা মনে রাখলে অটোমেটিক তোমার আনস্পেসিফাইডটা অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কোশ্চেন কী বলেছে যে লোড বাসে কোনটা স্পেসিফাইড থাকবে বলো, লোড বাসে কী থাকবে, পি আর কিউটা কী থাকবে, পি কিউ তোমার স্পেসিফাইড থাকবে। এই যে লোড বাস স্পেসিফাইড থাকবে কোনটা, পি কিউ। কোনটা আনস্পেসিফাইড থাকবে, তাহলে আনস্পেসিফাইড থাকবে তোমার ভি আর ডেল। চলো নেক্সট চলে যাবো। বুঝতে পারছি ক্লাসটা বড় হচ্ছে, বাট তোমরা ধৈর্য সহকারে শুনলে এবার অনেক কিছু জিনিস জানতে পারবে, সেটা আমি আশা করছি। একটু পেশেন্সটা রাখবে তাহলেই হবে, ঠিক আছে। তো ব্যান্ড উইথ আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে কত হয় না ইনফাইনাইট হয়। আমি আগেও বলেছি যে আউটপুট ইম্পিডেন্স, অফসেট কারেন্ট আর অফসেট ভোল্টেজ, এই তিনটে তোমার জেনারেলি জিরো হয়ে থাকে। বাকি ম্যাক্সিমাম সবকিছু কি হয় ইনফাইনাইট হয়। তাহলে এই ব্যান্ড উইথ কি ইনফাইনাইট হবে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়েছে একটা ফিগার, এই ফিগারটা কী ধরনের অ্যাম্প্লিফায়ার বলো, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, দিস ইজ দ্য প্লাস সাইন, দিস ইজ দ্য মাইনাস সাইন। তো এই যে ইনপুটটা কিসে আছে, মাইনাস আছে। আর মাইনাস মানে কি বলবো তোমাকে, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আর এক্ষেত্রে বলে রাখি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে তোমার এই যে তোমার আউটপুটটা কত হয় না, ভি আউটপুটের ফর্মুলা হচ্ছে কি মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন, দিস ইজ দ্য ফর্মুলা অফ ভি আউটপুট। তোমার যদি কোশ্চেনে আর এফ দিয়ে দেয়, আর আই দিয়ে দেয় তোমাকে ভি ইন দিয়ে দেয়, তুমি ভি আউটপুট বার করতে পারবে এই ফর্মুলার সাহায্যে। যদি এটা কী হয়, যদি এটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হয়। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হলে কী হতো না, ভি নট ইকুয়াল টু ভি আই মানে ইনপুট ইন্টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান হতো, আর আই হতো। দিস ইজ দ্য ফর্মুলা হতো যে এইটা তোমার হচ্ছে নন ইনভার্টিংয়ের ক্ষেত্রে। আর এখানে আর আইটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো দিস ইজ দ্য মেন ফান্ডা। এটা হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মেন জিনিস, যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার জেনারেলি দু ধরনের হয়, একটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। কী করে বুঝবো স্যার, না দেখতে হবে ইনপুটটা কোথায় আছে, ইনপুটটা মাইনাস থাকলে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আর ইনপুটটা যদি প্লাসে থাকে তাহলে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আউটপুটটা এটা হয়, আর নন ইনভার্টিং ক্ষেত্রে আউটপুটটা এটা হয়, ঠিক আছে। আর জেনারেলি গেন মানে কি, আউটপুট বাই ইনপুট। তোমার যদি কোশ্চেনে গেন জিজ্ঞেস করে, গেন মানে কি, ভি আউটপুট বাই ভি ইনপুট, তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট কত হবে, মাইনাস আর এফ বাই আর আই, দিস ইজ দ্য গেন। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে গেন কত না মাইনাস আর এফ বাই আর ওয়ান, ঠিক আছে। নন ইনভার্টিং ক্ষেত্রে গেন কত না 1 প্লাস আর এফ বাই আর ওয়ান। তুমি যখন আর আইটাকে ভি আইটাকে যখন তুমি এদিকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো ইজ ইজ দ্য মেন ফান্ডা। তো কোশ্চেনে ফিগার দিয়ে পড়েছে কী ধরনের অ্যাম্প্লিফায়ার, তো আমি মাত্র বললাম দিস ইজ এ ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। নেক্সট চলে যাবো। রিঅ্যাক্ট্যান্স রিলে ইজ ইউজড। দেখো আমরা তিন ধরনের ডিস্টেন্স রিলে ইউজ করি, তিনটে ডিস্টেন্স রিলে। কী ডিস্টেন্স রিলে আছে বলো তো, তিনটে কী আছে, একটা হচ্ছে তোমার ইম্পিডেন্স মো রিলে,
মো রিলে, একটা হচ্ছে ইম্পিডেন্স রিলে, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স রিলে। তো এই তিনটে রিলে, মো রিলে কোথায় ইউজ করা হয় না, মো রিলে ইউজ করা হয় লং ট্রান্সমিশন লাইনে। ইম্পিডেন্স রিলে কোথায় ইউজ করা হয় না, মিডিয়াম ট্রান্সমিশন লাইনে। আর রিঅ্যাক্ট্যান্স রিলে কোথায় ইউজ করা হয় না, শর্ট ট্রান্সমিশন লাইনে। আর মো রিলে হিসেবে ডাইরেকশনাল রিলে। আর রিঅ্যাক্ট্যান্স রিলে কি হচ্ছে, ওভার কারেন্ট রিলে, দিস ইজ ওভার কারেন্ট রিলে, ঠিক আছে। আর হলো তো এবারে মো রিলে কথা ইউজ করা হয় না, যেখানে পাওয়ার সুইং সব থেকে বেশি হয়। পাওয়ার সুইং বেশি হলে কি হয়, আমরা মো রিলে ইউজ করি। আর এখানে কোশ্চেনে বলেছে যে রিঅ্যাক্ট্যান্স রিলে কথা ইউজ করা হয়। দেখো, আর্থ ফল্টে ইউজ করা হয় না, লং এ ইউজ করা হয় না, ওভার ভোল্টেজে ইউজ করা হয় না। নান অফ দিস অ্যান্সার। উত্তর হতো কি, শর্ট ট্রান্সমিশন লাইনে। শর্ট লাইনে কি হয়, আমরা রিঅ্যাকশন রিলে ইউজ করি। অপশন নাম্বার ডি অ্যান্সার হতো, ডি হবে। তো যাবো নেক্সট, সার্জ ইম্পিডেন্স। তো আমরা জেনারেলি জানি যে সার্জ ইম্পিডেন্সের যে মানটা হয়, সার্জ ইম্পিডেন্সের মানটা ওভারহেড লাইনের ক্ষেত্রে 400 হয়, আর গ্রাউন্ডের ক্ষেত্রে মানে আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে 40 হয়। তাহলে বুঝতে পারছি ইন দ্য অর্ডার অফ 100। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। আর সার্জ ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে কি, রুট অফ এল বাই সি। জেনারেলি তোমার একটা জিনিস বলে রাখি আমরা, যে সার্জ ইম্পিডেন্স যে কথাটা এসছে না, সার্জ ইম্পিডেন্সের আগে মানে মেন নাম ছিল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, যেটা হয় জেড বাই ওয়াই, রুট অফ জেড বাই ওয়াই, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তো এবারে যখন আমরা জেডের মানটা জানি যে রুট অফ আর প্লাস জে ওমেগা সি, আর ওয়াইয়ের মানটা জে ওমেগা সি নয়, আর প্লাস জে ওমেগা এল, তারপরে জি প্লাস জে ওমেগা সি, দিস ইজ দ্য ফর্মুলা। তো এখানে যখন দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এবারে এটা যখন লসলেস লাইন হয়, লসলেস লাইনের ক্ষেত্রে কি হয় না, তোমার এখানে তোমার জি আর আরটা কি হয়, জিরো হয়ে যায়। জিরো হয়ে যায় লসলেসের ক্ষেত্রে, যখন লস থাকে না। তো তখন ফর্মুলাটা চলে আসে রুট অফ এল বাই সি। তাহলে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটাকেই সার্জ ইম্পিডেন্স বলা হয়, কখন, লসলেস লাইনের ক্ষেত্রে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স মানেই সার্জ ইম্পিডেন্স, বাট কখন না, লসলেস লাইনের ক্ষেত্রে, ঠিক আছে। তো নেক্সট চলে যাবো। আর কোশ্চেন তোমার যদি কোনো জায়গায় বলে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ফর্মুলা কিন্তু জেড বাই ওয়াই, নট এল বাই আর, ঠিক আছে, নট এল বাই সি নয়, ঠিক আছে, এল বাই সি ইজ দ্য ফর্মুলা অফ সার্জ ইম্পিডেন্স। আর সার্জ ইম্পিডেন্সটা কখন না, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সকে বলা হয় না যখন লসলেস হয়, সেটা কি বলা হয় তোমার সার্জ ইম্পিডেন্স। চলে যাবো নেক্সট। লাইটনিং অ্যাস্টারের কাজ কি লাইটনিং অ্যাস্টারের কাজ হচ্ছে না, হাই ভোল্টেজ চার্জটাকে তোমার গ্রাউন্ডে পাঠানো, মানে আর্থে পাঠানো। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। রিঅ্যাক্ট্যান্স রিলে হোয়াট ইজ রিঅ্যাক্ট্যান্স রিলে না, রিঅ্যাক্ট্যান্স রিলে হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সিঙ্কোনাস রিলে বলছি, মোটর, সিঙ্গেল ফেজ সিঙ্কোনাস মোটর। আর এই মোটরটা জেনারেলি কী হয় জানো তো, মোটামুটি মানে টর্কটা খুব বেশি থাকে না, আর এটা স্মুথ অপারেশন, মানে নয়েজটা কম হয়, লেস নয়েজ এই ধরনের মোটরে তোমার। আর এফিসিয়েন্সি 60 to 75% হয়ে থাকে। অপশন নাম্বার ডি। চলে আসবে মসফেট। তো যখনই মসফেট আসে, মসফেটের পুরো নাম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। তো এখানে যে মেটালটা কি ইউজ করা হয়, মেটালটা তোমার অ্যালুমিনিয়াম মেটাল ইউজ করা হয়। আর অক্সাইড কী করা হয়, অক্সাইডের লেয়ারটা কী হয় না, SiO2 অক্সাইড লেয়ার ইউজ করা হয়। আর সেমিকন্ডাক্টর বুঝতে পারছো, হয় পি টাইপ কিংবা এন টাইপ ইউজ করা হয়, দিস ইজ দ্য পুরো মসফেটের তোমার ব্যাপার। এবারে কী হয় না, মসফেটের যে তোমার ইনপুট ইম্পিডেন্সটা হয়, ইনপুট ইম্পিডেন্সটা কী হয় না, তোমার বেশি হয় কার থেকে না, জেফেটের থেকে। জেফেট বলো বা যেখানে মনে হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর থেকে বেশি হয়, বিজেটি থেকেও বেশি হয়। আর এটা তোমার দু ধরনের হয়, মানে দু ধরনের পাওয়া যায় মসফেট। একটা হচ্ছে ডিপ্লেকশন মোডে, একটা হচ্ছে এনহান্সমেন্ট মোডে। কী হয় না, ডিপ্লেকশন মোডে পাওয়া যায়, আর একটা হচ্ছে এনহান্সমেন্ট মোডে পাওয়া যায়। আর এটা ইজি টু ফ্যাব্রিকেট করা যায়, মানে এই মসফেট তোমার ইজি টু ফ্যাব্রিকেট হয়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তোমাদেরকে, যে ড্রেন রেজিস্ট্যান্সের মানটা কী হয় না, কম হয়। কি বললাম না, ড্রেন রেজিস্ট্যান্সের মানটা কী হয় না, কম হয়। আমরা জানি যে তিনটা টার্মিনাল, একটা হচ্ছে গেট, সোর্স আর ড্রেন। তো ড্রেন রেজিস্ট্যান্সের মানটা কী হয়, কম হয়। কার ক্ষেত্রে না, মসফেটের ক্ষেত্রে। আর আলটিমেট ইনপুট ইম্পিডেন্সটা কী হয়, এটা বেশি হয়। আর দু ধরনের, একটা হচ্ছে তোমার ডিপ্লেশন মোড, একটা হচ্ছে এনহান্সমেন্ট মোড। তো অপশন দেখবো আমরা কী কী আছে মসফেটিসে, অপারেট ডিপ্লেশন মোড আর এনহান্সমেন্ট মোড। হ্যাঁ ঠিক বলেছে। ভেরি হাই লোডিং ইনপুট ইম্পিডেন্স, হ্যাঁ ঠিক বলেছে। ইজি টু ফ্যাব্রিকেট, হ্যাঁ ইজি টু ফ্যাব্রিকেট। আর ড্রেন রেজিস্ট্যান্স ইজ লেস। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট যাবো থাইরিস্টর। আমরা যখন থাইরিস্টর পড়ি তখন আমরা ল্যাচিং কারেন্ট পড়ি আর হোল্ডিং কারেন্ট পড়ি। তো যখন আমরা আগেও বলেছি যে ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্টের ব্যাপারে, ল্যাচিং কারেন্ট ইজ রিলেটেড টু টার্ন অন, আর হোল্ডিং কারেন্ট ইজ রিলেটেড টু টার্ন অফ। চলে যাবো, দেখে আমরা অপশন দেখবো কোনটা। আই ইজ রিলেটেড টু টার্ন অফ, আর আইএল ল্যাচিং কারেন্ট ইজ রিলেটেড টু টার্ন অন। হ্যাঁ, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার।
আর জেনে রাখবে যে আইএল এর মানটা সবসময় বেশি হয় আইএইচ এর থেকে, ল্যাচিং কারেন্ট সবসময় বেশি হয় হোল্ডিং কারেন্টের থেকে। আর ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্টের যে রেশিওটা জেনারেলি সেটা 1.5 হয়ে থাকে, রেশিওটা 1.5 হয়ে থাকে। চলো নেক্সট চলে যাবো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 7 সেগমেন্ট ইন্ডিকেটর টু ডিসপ্লে দ্য 8 ইন এ 7 সেগমেন্ট ইন্ডিকেটর। দেখো 7 সেগমেন্ট ইন্ডিকেটর কিরকম দেখতে হয় দেখো, দিস ইজ দ্য এ বি সি ডি ই এফ আর জি, দিস ইজ 7 সেগমেন্ট ইন্ডিকেটর, ঠিক আছে? তো এইটাকে বলা হয় 7 সেগমেন্ট ইন্ডিকেটর। তো দেখো আমরা যদি 8 পুরোপুরি জ্বলতে দেখতে চাই তাহলে কী হবে, তাহলে তোমার এখানে এ কে বি কে সি কে ডি কে ই এফ জি এই সব লাইটগুলো কী করতে হবে, জ্বলতে হবে। তাহলে অল সেগমেন্ট মাস্ট বি লাইটেড। বুঝতে পারো ওটা, দিস ইজ 7 সেগমেন্ট ইন্ডিকেটর। এই যে এখানে এ আছে, এটা বি। আচ্ছা বলো তো দেখি যে শূন্য, আমি যদি শূন্য শো করতে চাই, শূন্য, সেক্ষেত্রে কী কী করতে হবে না, শূন্য শো করতে গেলে দেখো আমাকে জিটাকে বন্ধ করতে হবে, তবেই দেখো শূন্য শো হয়ে যাবে। দেখো শূন্য হয়ে যাবে, শূন্য শো হবে তখনই হবে যখন তোমার কী হবে, যখন তোমার মাঝখানে জি ইজ অফ। তাহলে জি মাস্ট বি অফ কখন, যখন শূন্য দেখাতে হবে আমাকে। শূন্য দেখানোর জন্য আমাকে কী করতে হবে, জিকে অফ করতে হবে। কিন্তু যদি আট দেখাতে চাই তখন কী করতে হবে, সবগুলোকে জ্বালাতে হবে। ফর এক্সাম্পল 7, ধরো এই 7 দেখাবো, 7 মানে কি, এইটা এ জ্বলবে, বি জ্বলবে আর সি জ্বলবে, ঠিক আছে? এই 7 দেখো 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এ বি আর সি তিনটে জ্বললে 7 হয়ে যাবে। একইভাবে তোমাকে যদি বলে যে তোমাকে 4 দেখাতে হবে, তো 4 মানে কি, এইটা এইটা আর এইটা এইটা, তার মানে কি জ্বলবে, এটা ই জ্বলবে, জি জ্বলবে, বি জ্বলবে আর সি জ্বলবে, তাহলে তোমার 4 দেখানো যাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার ব্যাপার, এগুলো হচ্ছে সেগমেন্টের ইন্ডিকেটর, ঠিক আছে? চলো 7 সেগমেন্ট ইন্ডিকেটর। দ্য ফাংশন অফ দ্য স্টার্টার অফ এ ডিসি মেশিন। তো ডিসি মেশিনের স্টার্টারের কাজ কি, স্টার্টিং কারেন্টটাকে কমানো। স্টার্টিং কারেন্ট বেশি মোটেই বাড়ানো চলবে না, ঠিক আছে? দিস ইজ দ্য মেন কারণ স্টার্টারের কাজ হচ্ছে এটাই। অপশন নাম্বার এ, ঠিক আছে? দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ ডিসি সিরিজ মোটর। তো ডিসি সিরিজ মোটর ডাইরেকশনটা রিভার্স করা যায়। আমরা যদি ফিল্ড টার্মিনালটাকে রিভার্স করে দিই তখন কী হবে, আমরা ডাইরেকশনটাকে রিভার্স করতে পারবো, ঠিক আছে? জেনারেলি বলে রাখি যে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট, এই আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টের মধ্যে যে কোনো একটা কারেন্টের তোমার টার্মিনাল যদি আমরা চেঞ্জ করি তখন কী হয় না, ডিসি মেশিন, ডিসি সিরিজ বলো বা শান্ট বলো, হ্যাঁ ডিসি সিরিজের ক্ষেত্রে কী হবে, তখন তোমার এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওটা শান্টের ক্ষেত্রে, যেটা আমি বলছি যে আই আর আই সেটা শান্টের ক্ষেত্রে হবে। কারণ হচ্ছে যে শান্টের ক্ষেত্রে আই আর আই যে ডাইরেকশনটা আলাদা আলাদা হয়, কিন্তু সিরিজের ক্ষেত্রে একই হয়। সেই কারণের জন্য কী হয় না, শান্ট শুধুমাত্র ফিল্ড টার্মিনালটাকে চেঞ্জ করলেই হয়ে যায়। আচ্ছা এই স্পিকারের মধ্যে আই আর আই নট বার করতে বলেছে, ভালো কোয়েশ্চেন এটা। এটা দিস ইজ দ্য রেজিস্ট্যান্স, দিস ইজ দ্য ইন্ডাক্ট্যান্স, দিস ইজ দ্য ক্যাপাসিট্যান্স। তো এখান থেকে আমরা দেখো, এখান থেকে এইটা আমি ধরে নিচ্ছি আই আর, দিস ইজ দ্য আই এল, দিস ইজ দ্য আই সি। তো আই আর কত হয় বলো, আই আর হচ্ছে স্যার ভি বাই কত না 20 মানে হচ্ছে 10। আই এল সে কত হবে স্যার, আই এল হচ্ছে 200/10, অনলি ম্যাগনেটিউড নিচ্ছি, অনলি ম্যাগনেটিউড, ঠিক আছে? মানে হচ্ছে 20। আই সি মানে কত, 200/20 মানে হচ্ছে 10। তো এবারে আমরা আই মানে কি লিখতে পারি, আই মানে লিখতে পারি দিস ইজ দ্য ফর্মুলা রুট অফ আই আর স্কোয়ার প্লাস আই এল মাইনাস আই সি তার হোল স্কোয়ার। তো এখানে আই আর স্কোয়ার কত হবে বলো, 10 স্কোয়ার মানে 100 প্লাস এই দুটোর বিয়োগ করলে কত হবে, আই এল আই সি বিয়োগ করলে 100 মানে √200 হিসেবে আই মানটা হচ্ছে √200 মানে কি, 200 মানে হচ্ছে √2 × 100 মানে 10√2, 10√2। দিস ইজ দ্য আই এর মানটা হচ্ছে 10√2। আই ওয়ান কত হবে এবারে দেখো, এটা আর এদিকে আই আর গেছে, আর এদিকে আই ওয়ান গেছে। তার মানে কি আমি বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে আই ইকুয়াল টু আই স্কোয়ার প্লাস আই ওয়ান স্কোয়ার, মানে আই আর স্কোয়ার প্লাস আই ওয়ান স্কোয়ার আর কি। সেখান থেকে আমরা আই ওয়ান পেয়ে যাবো। তো আই এর মানটা 10√2 বেরিয়েছে আমার, ঠিক আছে? 10√2। তো অপশান নাম্বার একটাই আছে তোমার, অপশান নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেনে ফার্স্ট বলেছে আয়ের মানটা, তোমার তারপরটা বার করার দরকারও নেই তোমার, অপশন নাম্বার এ হয়ে যাবে। তারপরটা বার করার জন্য কী বললাম তোমাকে, যে আই ইকুয়াল টু রুট ওভার কী করবে না, আই আর স্কোয়ার প্লাস আই ওয়ান স্কোয়ার করলেই তোমার চলে আসবে, ঠিক আছে? কারণ এটা এরকম করে কেন করছি স্যার, দিস ইজ এসি সার্কিট, সেই কারণের জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে আমাকে। ডিসি হলে করতে হতো না, ডিসি হলে ফেজর দিয়ে করার দরকার নেই, ঠিক আছে? নর্মাল করলেই হয়ে যেত।
তারপর একটা সার্কিট দিয়েছে কোশ্চেনে, বলছে যে কারেন্ট লিডস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ বাই tan ইনভার্স 2, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স 2। তাহলে আমরা একটা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা ফর্মুলা জানি আমরা, যে tan phi ইকুয়াল টু কী হয় না XL মাইনাস XC বাই R। এটা কখনো জানো? এটা দিস ইজ দ্য ল্যাগিং সার্কিটের জন্য, ল্যাগিং, যদি ল্যাগিং কেস হয়। আর লিডিংয়ের ক্ষেত্রে কী হয়? লিডিংয়ের ক্ষেত্রে এটা হয় যে tan phi ইকুয়াল টু XC মাইনাস XL বাই R। দিস ইজ দ্য ফর্মুলা অফ লিডিং কেস, লিডিং কেসের ক্ষেত্রে। তো এখানে tan phi এর মানটা 2, tan phi এর মানটা 2, দিস ইজ দ্য tan ইনভার্স 2 মানে হচ্ছে tan phi মানে 2। আর XL মাইনাস XC, হোয়াট ইজ XL? স্যার এখানে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে V sin 1t, তো 1 মানে হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা মানে হচ্ছে 1, তাহলে XC মানে হচ্ছে 1 বাই ওমেগা সি, তো 1 বাই 1 ইন্টু সি, সি এর মানটা হচ্ছে তোমার 0.05, মানে 100 5 20 মানে হচ্ছে 20, সেটা 20 মাইনাস এখানে XL কত হবে? XL মানে হচ্ছে 1 বাই R, তাহলে ক্যালকুলেশন করে দেখো কত আছে এটা, 19/2, মানে 19/2 আসছে 9.5 এর মতো আসে, নিয়ারলি ইকুয়াল 9.5, অপশন নাম্বার বি। ওটা বুঝলে কিছুই না, কিচ্ছু না, পাতি জিনিস একবারে। একটা এই ফর্মুলাটা তোমার মনে রাখবে যে tan phi সমান XL মাইনাস XC বাই R, দিস ইজ দ্য কেস অফ ল্যাগিং কেস, এটা ল্যাগিংয়ের ক্ষেত্রে হয়। আর একটা হয় tan phi সমান XC মাইনাস XL বাই R, দিস ইজ দ্য লিডিংয়ের ক্ষেত্রে হয়। তো কোশ্চেনে সব কিছু দিয়ে দিয়েছে আমাকে, আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে আর পেয়ে গেছি, কোশ্চেনে আর বার করতে বলেছে আমাকে। অ্যাকচুয়ালি মিনিট হয়ে গেল, দেখো নেক্সট চলে যাবো। রিয়াক্টিভ পাওয়ার কত হবে? তো রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা কি জানি আমরা? VRMS IRMS সাইন ফাই। তো দেখো VRMS কত হবে? এই যে ম্যাক্সিমাম ভোল্টেজ মানে হচ্ছে 160/√2, IRMS কত হবে? 5/√2, হোয়াট ইজ সাইন ফাই? সাইন অ্যাঙ্গেলটা কত হবে? এখানে 10 আছে, এখানে 20 আছে, তাহলে 10 মাইনাস 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 20 ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্যালকুলেশন করে অ্যান্সার বার করে নেবে, ঠিক আছে? নেক্সট চলে যাবো। এই সার্কিটটার মধ্যে বলছে নাকি আয়ের মান কত হবে, তো ভালো করে দেখো সার্কিটটার মধ্যে আয়ের মান কত হবে। তো দিস ইজ দ্য সিম্পল কারেন্ট ডিভিশন রুল। টোটাল কারেন্ট হচ্ছে 2, আর এইদিকে রেজিস্ট্যান্সটা দিচ্ছে, এই রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে কী হবে? আয়ের মান কত হবে? আয়ের মান হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু এই রেজিস্ট্যান্সটা, মানে অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, 5 পেলে 5, তাহলে 5 দুগুণে 10/10 নাকি, তার মানে 1 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। আমরা ফ্লিপ ফ্লপ যখন পড়ি, ফ্লিপ ফ্লপের রেস অ্যারাউন্ড কন্ডিশন পড়ি। হোয়াট ইজ রেস অ্যারাউন্ড কন্ডিশন? যদি জে কে ফ্লিপ ফ্লপ হবে, জে এর মানও 1 হয়, কে এর মানও 1 হয়, সেটাকে বলা হয় কি? রেস অ্যারাউন্ড কন্ডিশন, রেস অ্যারাউন্ড কন্ডিশন, ঠিক আছে? চলে যাবো নেক্সট। জার্মেনিয়ামের ক্ষেত্রে লিকেজ কারেন্টের ফ্লোটা কী হয়? দেখো আমরা যখন সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়ি তখন বলেছিলাম যে সিলিকনের আর জার্মেনিয়ামের মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্থক্য কী? সিলিকনের লিকেজ কারেন্টের মানটা কম হয়, আর জার্মেনিয়ামের লিকেজ কারেন্টের মানটা বেশি হয়। তো লিকেজ কারেন্টের মানটা কম হওয়ার কারণের জন্য আমরা সিলিকনটা বেশি প্রেফার করি, জার্মেনিয়ামটা কম প্রেফার করি। তাহলে বুঝতেই পারছো যে সিলিকনের যেরকম লিকেজ কারেন্টের মানটা কম হয় আর জার্মেনিয়ামে বেশি হয়। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয় না? মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ হয়, আর সিলিকনের ক্ষেত্রে কত হয়? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ হয় সিলিকনের ক্ষেত্রে, দিস ইজ দ্য সিলিকন রেঞ্জ। চলো নেক্সট চলে যাবো। অক্টাল 24-এর একটা অক্টাল টু বাইনারি। দেখো অক্টাল টু বাইনারি করার জন্য তোমরা ভাবতে পারো যে স্যার এক কাজ করতে, এই অক্টালটাকে তোমরা কী করবে না, ডেসিমেলে কনভার্ট করে নেবে, 8 দিয়ে ভাগ করার পরে ডেসিমেলে করবে। কিন্তু ডেসিমেলে করে পরে তোমাকে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে রুলটা কঠিন হয়ে যাবে। সেই কারণে জন্য ডাইরেক্ট অক্টাল থেকে ডেসিমেল করার জন্য জেনে রাখো, তোমরা এবার ডাইরেক্ট করতে পারো। 2টাকে তোমরা বাইনারি করো, 2টা ভিতরে বাইনারি করবে, 2 1 2 0 মানে 1 0। কিন্তু যখন তোমরা অক্টাল লিখছো না, অক্টাল মানে হচ্ছে 3 বিট কোড, 3 বিট কোড মানে হচ্ছে 10 লিখলে হবে না, 010 লিখতে হবে, 010, ঠিক আছে? দেখো 3 বিট হয়ে গেছে। আর 4 মানে কি? 4টা করে দেখো, 4 মানে হচ্ছে 2 গুণে 4 0, 2 1 2 0 মানে হচ্ছে 100। কিন্তু 100 লিখবো কেন? 100 লিখবো স্যার কারণ 3 বিট আমার অলরেডি হয়ে গেছে, আমার মানে বাঁদিকে 0 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 0, দিস ইজ দ্য বাইনারি কোড। একদম ইজি পদ্ধতিতে সাথে তোমায় করলাম অক্টাল থেকে বাইনারি করার রুলটা, ঠিক আছে? 0 1 0 1 0 0 0 1 0 1 0 আসলে আমার বি ইজ রাইট অ্যান্সার। দেখো 60টা কোশ্চেন তো সময় লাগছে একটুখানি, তোমরা একটু ধৈর্য সহকারে ব্যাপারটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা যখন আন্ডারগ্রাউন্ড কেবল পড়ি তখন কেবল আমরা পড়ি যে কতগুলো লেয়ার আছে, পরপর লেয়ার থাকে। কি প্রথমে থাকে দেখো সি, আমি এটা এভাবে মনে রাখবে শর্টকাট, SIMBAS, সিম্বাস, সিম্বাস মনে রাখো। প্রথমে সি মানে কনেক্টর থাকে, তারপরে ইনসুলেটর থাকে, তারপরে মেটালিক সেট থাকে, তারপরে বেডিং থাকে, তারপরে আর্মারিং থাকে, তারপরে সার্ভিং থাকে। তো প্রথমে কী থাকে? কন্ডাক্টর। কন্ডাক্টরটা কী দিয়ে তৈরি করা থাকে? অ্যালুমিনিয়ামে তৈরি করা থাকে। ইনসুলেটর কী থাকে? PVC বা পেপার দিয়ে তৈরি করা থাকে। মেটালিক শিট কী থেকে? মেটালিক শিটে কী হয়? মেটালিক শিট তোমার ময়েশ্চার কন্টেন্টটাকে তোমার প্রোটেক্ট করে, মানে ময়েশ্চার কন্টেন্ট থেকে তোমার কন্ডাক্টর তোমার ওই কেবলটাকে কী করে না প্রোটেক্ট করে, মেটালিক শিট, ঠিক আছে?
মেটালিক শিট কী দিয়ে তৈরি করা হয়? মেটালিক শিট তোমার লেড, ঠিক আছে, লেড দিয়ে তৈরি করা হয়, লেড দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। বেডিং কী দিয়ে তৈরি করা হয়? বেডিং তোমার হিসেন বা জুট দিয়ে তৈরি করা হয়, হিসেন বা জুট, ঠিক আছে, হিসেন বা জুট। আর্মারিং কী জন্য করা হয়? আর্মারিং তোমার করা হয় তোমার স্টিল দ্বারা। আর্মারিং কী জন্য করা হয়? না মেকানিক্যাল স্ট্রেন্থটাকে বজায় রাখার জন্য, ঠিক আছে। আর সার্ভিং করা হয় কি? সার্ভিং তোমার হিসেন বা জুট দিয়েই করা হয়, ওটা তোমার এনভায়রনমেন্টাল কন্ডিশন থেকে কোনোটাকে ঠিক রাখার জন্য তোমার সার্ভিং করা হয়, ঠিক আছে। আর বেডিং তোমার করা হয়, বেডিং তোমার কী জন্য করা হয় জানো তো? বেডিংটা করা হয় তোমার, আমার মাথা এর মধ্যে ভুলে যাচ্ছি ওটা আমি, যে বেডিংটা কী জন্য করা হয়। তোমরা কমেন্টে জানিও যে বেডিং কী জন্য করা হয়, ঠিক আছে। আমার এর মধ্যে মিসিং হয়ে যাচ্ছে। তো আমরা যে মেটালিক শিডিং করি, এই যে মেটালিক শিট করি, সেই মেটালিক শিটের যে থিকনেসটা হয় সেটা জেনারেলি কত হয়? না 3 to 5 মিলিমিটার, ঠিক আছে। নেক্সট, দ্য মিনিমাম ডাইইলেকট্রিক স্ট্রেস, খুব ইম্পর্টেন্ট জায়গা। যখন আন্ডারগ্রাউন্ড কেবল পড়ি আমরা, তখন প্রথমে কী বললাম? কন্ডাক্টর থাকে, তারপরে কী থাকে? তারপর তোমার এদিকে এখানটা কী থাকে? এখানটা তোমার মেটালিক শিট থাকবে, মাঝখানটা কী থাকে? মাঝখানে তোমার ইনসুলেটর থাকে, হয়েছে। তো এবারে দেখো, ডাইইলেকট্রিক স্ট্রেস সবথেকে বেশি কোথায় হয়? না এই কন্ডাক্টর সারফেসটাতে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। আর সবথেকে কম কোথায় হয়? না কম হয় মেটালিক সিদের যে সারফেসে, ঠিক আছে, এখানে মিনিমাম হয়, ঠিক আছে। তার মানে একটা জিনিস তুমি খেয়াল করতে পারো, যে কন্ডাক্টর সারফেস থেকে যত আমি মেটালিক শীতের দিকে এগোবো, তো কী হবে? আস্তে 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 আমার ডাইইলেকট্রিক স্ট্রেসের মানটা কী হয় না? কমে যায়, কী হয় না? কমে যায়, ঠিক আছে। কী বললাম? না কন্ডাক্টর সারফেস থেকে যত আমি মেটালিক শিট এর দিকে এগোবো, তত কী হবে? তত আমার স্ট্রেসটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে, স্ট্রেস আস্তে আস্তে কমবে। আর কোশ্চেন বলেছে মিনিমাম কোথায়? মিনিমাম হচ্ছে তোমার মেটালিক শিটে, লেড শিটে, ঠিক আছে, মেটালিক শিট বা লেড শিট। চলো নেক্সট চলে যাবো। পুরোটা কি বেডিংয়ে কিন্তু হবে না, ম্যাক্সিমাম জন বেডিংয়ে বলবে যে স্যার তাহলে একদম কমে বেডিং তো পরের লেয়ারে চলে যাচ্ছে। পরের লেয়ার নয়, আমি জাস্ট ওই দুটো লেয়ারের মধ্যে মাঝখানে ইনসুলেটর, আর এইদিকে তোমার কন্ডাক্টর সারফেস, এটা হচ্ছে তোমার মেটালিক শিট। এখানে ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, ম্যাক্স এটা মিনি, হয়ে চলো। আরসিসি পোল এর স্প্যান জেনারেলি কত হয়? স্প্যান মানে কি বললাম তোমাকে? স্প্যান মানে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, নট ভার্টিক্যাল ডিস্টেন্স, ঠিক আছে। জেনারেলি 80 থেকে 100 মিটার স্প্যান থাকে আরসিসি পোলে। বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে। স্পিড অফ স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর ক্যান বি কন্ট্রোলড বাই, দেখো স্পিড কন্ট্রোল করা যায় কোন কোন পদ্ধতির সাহায্যে। তো আমরা ফর্মুলা পড়েছি, যে ফর্মুলা থেকে আমরা কী কী পড়েছি বলো তো? না জেনারেলি স্পিডের ফর্মুলা তো 120 f/p হয়। তো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সির উপর নাম্বার অফ পোলের উপর তো ডিপেন্ড করে। তার মানে অপশন নাম্বার এটাও ডিপেন্ড করে, অপশন নাম্বার বিটাও ডিপেন্ড করে। বলছে কোনটার উপর ডিপেন্ড করে না। নেক্সট হলো কি না চেঞ্জিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আর রিডিউসিং সাপ্লাই ভোল্টেজ। দেখো মেন হচ্ছে যে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা কোনো রেজিস্ট্যান্সকে অ্যাড করতে পারি না, ঠিক আছে, কারণ শর্ট থাকে। কারণ ওর যে তোমার ওয়াইন্ডিংটা কী থাকে, সে পর্যন্ত শর্ট করা থাকে। আর স্লিপ রিংয়ের ক্ষেত্রে শর্ট থাকে না, সেক্ষেত্রে আমরা কোনো এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটাকে আমরা ইনজেক্ট করতে পারি। তো অপশন নাম্বার সি এখানে রাইট অ্যান্সার হবে, যে চেঞ্জিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা কী করি না স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের স্পিডটা কন্ট্রোল করতে পারি না। চলে যাবো নেক্সট পয়েন্টে। কগিং, হোয়াট ইজ কগিং? দেখো দুটো জিনিস, একটা হচ্ছে কগিং, একটা হচ্ছে তোমার ক্রাউলিং। একটা হচ্ছে কগিং, COGGING, একটা হচ্ছে ক্রাউলিং। দুটো জিনিস গুলিয়ে ফেলো না, CRAWLING, ক্রাউলিং। তো এই ক্রাউলিং আর কগিং দুটোই তোমার রিলেটেড টু ইন্ডাকশন মোটর। কগিং কি না, কগিং হচ্ছে কি না, যখন রটর আর স্ট্যাটরের যে তোমার স্ট্যাটর স্লটগুলো যেতে হয়, রটর স্লট আর স্ট্যাটর স্লট যদি ইকুয়াল হয়, ঠিক আছে, রটর আর স্ট্যাটর যদি ইকুয়াল হয় বা তোমার ইকুয়াল মাল্টিপেলে হয়, সাপোজ রটর ধরো 4টে আর স্ট্যাটর ধরো 8টা, ঠিক আছে, যদি ইকুয়াল হয় বা ইকুয়াল মাল্টিপেলে হয়, সেক্ষেত্রে কী হয় না ইন্ডাকশন মোটর রিফিউজ টু স্টার্ট হতে রিফিউজ করে, ঠিক আছে। মানে কী হয় না রোটরের যে তোমার ইয়েটা থাকে, কী বলে যেটাকে, কী বলবো তোমাকে, স্লট থাকে, সেটার সময় কী হয় না স্ট্যাটাস স্লটটা আস্তে আস্তে কী হয় না জ্যাম হয়ে যায়। এর ফলে কী হয়, সেই ঘটনাটাকে কগিং বলে, ঠিক আছে। দিস ইজ দ্য কগিং। আর ক্রাউলিং কী জন্য হয় না, ক্রাউলিং হয় ডিউ টু স্পেস হারমোনিক, SPACE, স্পেস হারমোনিকের জন্য হয়। দিস ইজ দ্য মেন কারণ, হয়েছে। তো ওরা কোশ্চেনে বলেছে কগিংকে অ্যাভয়েড করার জন্য কী করতে হবে, কগিংকে অ্যাভয়েড করার জন্য কী করতে হবে আমাকে, না রোটো স্লট আর স্ট্যাটাস স্লটটা কী করতে হবে, আলাদা আলাদা হতে হবে, মানে কম বেশি হতে হবে, তখন কী হবে, তখন তোমার কগিং দেখা যাবে না। আর ইকুয়াল থাকলে বা ইকুয়াল মাল্টিপল থাকলে কী হবে, ইকুয়াল থাকলে তোমার কগিং দেখা দেবে, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। ইন্টিজার মেন হচ্ছে, দেখো ইন্টিজার মাল্টিপল থাকা যাবে না, মানে ধরো 4টে থাকলে
একটা 4টা একটা 5টা চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা 4টে একটা 8টা মানে ইকুয়াল মাল্টিপল, মাল্টিপল মানে হচ্ছে তোমার দেখো 4-এর সঙ্গে আমি 1 গুণ করলে 4 হয়, 2 গুণ করলে 8 হয়, কিন্তু তার মানে কি ইন্টিজার মাল্টিপল নেই, 5টা তো ইন্টিজার মাল্টিপল নয় না, 8টা ইন্টিজার মাল্টিপল, তো 8 থাকলে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার 4 5 4 8 থাকলে অসুবিধা আছে, 4 8 হলে কি হবে, অসুবিধা আছে। ধরো 4 আছে 5 আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কম বেশি থাকতেই হবে, তবেই তোমার কগিং হবে না। সিঙ্ক্রোনাস মোটরের কোনটা ক্যারেক্টারিস্টিক, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক। স্পিড ইজ কনস্ট্যান্ট, স্পিড ইজ কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট থাকবে, টর্ক বাড়াও কমাও কোনো ম্যাটার না। ডামি কয়েল, ডিসি মেশিনের ডামি কয়েল কী জন্য ইউজ করা হয় গো? ডামি কয়েল ইউজ করা হয় মেকানিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য, আর্মেচারের যে মেকানিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য ডামি কয়েল ইউজ করা হয়। আর জেনারেলি ডামি কয়েল ইউজ করা হয় ওয়েভ ওয়াইন্ডিং মেশিনে, ওয়েভ ওয়াইন্ডিং মেশিনে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। অ্যাবসলিউট পোটেনশিয়াল এ পয়েন্টের -8 আর বি পয়েন্টের এত, ভিএবি কত হবে? পাতি কোশ্চেন। ভিএবি সমান হচ্ছে ভিএ মাইনাস ভিবি, তো ভি এর মানটা হচ্ছে -8 আর ভিবির মানটা হচ্ছে -16 ইকুয়াল টু 8 ভোল্ট। অপশন নাম্বার সি ইজ রাইট আনসার। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বান্ডেল কানেক্টর ইউজ করলে কী লাভ হবে গো? দেখো বান্ডেল কানেক্টর ইউজ করলে কী হয় না, জিএমআর এর মানটা মানে হচ্ছে ইফেক্টিভ রেডিয়াস কী হয়, বেড়ে যায়। জিএমআর কী হয়, বেড়ে যায়, মানে হচ্ছে ইফেক্টিভ রেডিয়াসটা বেড়ে যায়। কত হয় না, 2.7788 আর হয়ে যায় ইফেক্টিভ রেডিয়াসের মানটা। আর আমরা একটা ফর্মুলা পড়ি যে এল ইকুয়াল টু কী হয় না, মিউ বাই 2 পাই এল এন ডি বাই আর, এল এন ডি বাই আর। তো কী হবে, আমরা যদি এখানে আমরা 8 টাকা বাড়াই তাহলে কী হবে, এল এর মানটা কমবে, মানে ইন্ডাকটেন্স কমবে, ইফেক্টিভ রেডিয়াস বাড়বে। আর ক্যাপাসিটেন্স কী হবে, ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই এপসাইলন নট বা এপসাইলন ডিভাইডেড বাই এল এন ডি বাই আর, উল্টো হবে। যদি ইন্ডাকটেন্স কমে তাহলে ক্যাপাসিটেন্স কী হবে, বাড়বে। তো এবারে দেখো এখানের মধ্যে অপশনের মধ্যে দুটো অপশনই হবে, এইটা হবে এটাও হবে, ক্যাপাসিটেন্স বাড়বে আর ইফেক্টিভ রেডিয়াস বাড়বে আর ইন্ডাকটেন্স কমবে। তো এখানে অপশন দুটোই হবে, এটা এটা কোশ্চেনটা ফ্রেমটা উল্টোপাল্টা হয়ে গেছে, দুটো অপশনই কারেক্ট হবে, ঠিক আছে, এ আর বি। চলে যাবো নেক্সট। পোর্সিলেন ইনসুলেটর ডাজ নট হ্যাভ, দেখো পোর্সিলেন ইনসুলেটরে কোনটা থাকে না, না পোর্সিলেন ইনসুলেটরে সিলিকা থাকে না, বাকি এগুলো থাকে, তো এটা থাকে না। নেক্সট চলে যাবো। ডিউরিং দ্য স্টার্টিং অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, rotor resistance starter the inserting a resistance in a rotor circuit। তো আমি এইমাত্র বললাম যে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সকে ইনসার্ট করতে পারবো, কারণ হচ্ছে তোমার এক্ষেত্রে তোমার ওয়াইন্ডিংটা তোমার ইয়ে থাকে না, শর্ট থাকে না, ঠিক আছে। তো যখন আমরা রেজিস্ট্যান্সটা অ্যাড করবো তখন কী হবে, কারেন্টের মান কমবে, আর কারেন্ট কী করলে কী হবে, টর্ক বাড়বে। তাই স্টার্টিং কারেন্ট ইনক্রিজেস ডিক্রিজেস আর টর্ক ইনক্রিজেস। তাহলে অপশন নাম্বার সি। কমন সেন্স কাজে লাগাও যে রেজিস্ট্যান্স বাড়ানো মানে কি, কারেন্ট কমবে, আর কারেন্ট কমলে টর্কটা বাড়বে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। ডিমান্ড ফ্যাক্টরের ফর্মুলা কি হয়, ডিমান্ড ফ্যাক্টর সমান ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। অপশন নাম্বার বি ইজ রাইট আনসার। আর এর মানটা অলওয়েজ লেস দেন 1 হয়, ঠিক আছে। একটা সার্কিট দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে আউটপুটটা কত হবে দেখো। এই যে পুরোটা হচ্ছে তোমার অ্যান্ড গেট, ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্ড গেট, দিস ইজ দ্য অ্যান্ড গেটের তোমার রিপ্রেজেন্টেশন। তাহলে অ্যান্ড গেটে এ আর বি থাকলে আউটপুট কী হয়, এ ইন্টু বি, ঠিক আছে স্যার। এইটাও সে একই তো, অ্যান্ড গেট তাহলে সি ইন্টু ডি, সি ইন্টু ডি। এরপর হচ্ছে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অর গেট। লক্ষ্য করে দেখো পার্থক্যটা কোথায় স্যার, না পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে দেখো অপোজিটে দেখাও, এ দেখো ইনপুট, এখানে দেখো এটা দেখো সামনে আছে, এটা দেখো পড়ে আছে, দিস ইজ দ্য অর গেট। আর অর গেট মানে হচ্ছে যোগ হয়ে যায়, তাহলে এবি প্লাস সিডি ইজ দ্য আউটপুট, এবি প্লাস সিডি ইজ দ্য আউটপুট। তাহলে অপশন নাম্বার বি ইজ রাইট আনসার। চলে যাবো নেক্সট। একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে, কমন মোড গেইন দিয়ে দিয়েছে আর ডিফারেন্সিয়াল মোড গেইন দিয়ে দিয়েছে। কোশ্চেনের মধ্যে কমন মোড রিজেকশন রেশিও বের করতে বলেছে, সিএমআরআর যেটাকে বলে কমন মোড রিজেকশন রেশিও। এর ফর্মুলা কি হয় না, এর ফর্মুলা কি হয়, কমন মোড গেইন বাই ডিফারেন্সিয়াল গেইন, নাকি কমন মোড গেইন বাই ডিফারেন্সিয়াল গেইন, উল্টো বলছি, ডিফারেন্সিয়াল গেইন বাই কমন মোড গেইন, উপরে ডিফারেন্সিয়াল মোড গেইন আর নিচে কমন মোড গেইন। তাহলে এই ফর্মুলাটা আমার খুব ডাউট লাগে, তোমরা একটু চেক করে নিও তো। 0.01 10⁵ আর হচ্ছে 10⁻², মানে উপরে উঠলে 10⁻7। অপশন নাম্বার ডি। এটা আমার খুব ডাউট আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এই কোশ্চেনটা ফর্মুলাটা আমার একটু আমি মিসিং হয়ে যাচ্ছে, আমার কমন মোড রিঅ্যাকশন এসে ফর্মুলাটা উপরে উপরে ডিফারেন্সিয়াল নাকি
নিচে ডিফারেন্সিয়াল, আমার একটা গুলিয়ে যাচ্ছে। হয় উপরে ডিফারেন্সিয়াল হবে কি নিচে ডিফারেন্সিয়াল হবে। তো আপাতত মনে হচ্ছে না এটাই উপরে ডিফারেন্সিয়াল গেন বাই কমন মোড গেনই হওয়ার কথা। যাই হোক দেখে নিই একটু, এই কোশ্চেনটা একটু দেখে নিই। হ্যাঁ, নেক্সট হচ্ছে ডিসি মোটরে স্পিড কন্ট্রোল করার জন্যে কী আমরা ভাবে স্পিড কন্ট্রোল করতে পারি। তো নর্মাল ব্যাপার, ডিসি মেশিন যখন আছে তখন এন ভেরিয়েসেস ভি মাইনাস আই আর এ বাই ফাই, দিস ইজ দ্য মেন ফর্মুলা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্পিডটাকে কন্ট্রোল করার জন্য ভোল্টেজ যাই, মানে আর্মেচার ভোল্টেজের সাথে করতে পারবো। হ্যাঁ করতে পারবো স্যার। ফিল্ড কারেন্টের সাথে হ্যাঁ করতে পারবো। ফ্লাক্স আছে, ফ্লাক্স মানে হচ্ছে ফিল্ড কারেন্ট, দিস ইজ দ্য ডিপেন্ড অন ফিল্ড কারেন্ট, তো ফিল্ড কারেন্টের সাথে করা যাবে। আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স, অবশ্যই আর এর মানটা আবার কমা করলেও স্পিড কন্ট্রোল হবে। তাহলে 1 2 3 অ্যাঙ্গেলের সাথে কোনো ব্যাপার না, অ্যাঙ্গেলটা আসেন্ট ম্যাটার। তাহলে 1 2 3 সাহায্যে আমরা কী করবো, স্পিড কন্ট্রোল করতে পারবো। তাহলে নেক্সট চলে যাবো। if there is a b is the branches, n is the node number of Kbel equation, this is the formula. Kbel equation formula হচ্ছে b minus n plus 1, b minus n plus 1, this is the number of loop বলুক বা নাম্বার অফ Kbel equation বলুক, দুটো একই জিনিস। কত হবে না, b minus n plus 1, ঠিক আছে। আর যদি বলতো নোড ইকুয়েশন কত হয় না, n minus 1, this is the equation of node equation, n minus 1, ঠিক আছে। the following is true at resonance circuit। দেখো রেজোনেন্স সার্কিট যখনই আসে তখন একটা কথাই আমাদের মাথার মধ্যে আসে যে রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে কী হয়, সিরিজের ক্ষেত্রে কী হয়, সিরিজের ক্ষেত্রে তোমার ইম্পিডেন্সের মানটা কম হয়, ইম্পিডেন্স কম, আর প্যারালালের ক্ষেত্রে ইম্পিডেন্স বেশি। চেক করার কোন অপশানে হবে, সিরিজের ক্ষেত্রে ইম্পিডেন্স কম, দ্য সিরিজ ইম্পিডেন্স মিনিমাম, প্যারালাল ইম্পিডেন্স ম্যাক্সিমাম। চলো ডি ইজ রাইট আনসার। হিস্টোরিসিস ইজ কমনলি ফাউন্ড, তো হিস্টোরিসিস দেখতে পাওয়া যায়, ফেরোম্যাগনেটিকও দেখতে পাওয়া যায়, আর ফেরো ইলেকট্রিকও দেখতে পাওয়া যায়, বোধ বি অ্যান্ড সি, ঠিক আছে, এ অ্যান্ড বি দুটো ম্যাটেরিয়ালই তোমার ফেরো হিস্টোরিসিস দেখতে পাওয়া যায়। স্লিপ বার করতে বলেছে কোশ্চেন নাকি, হোয়াট ইজ দ্য স্লিপ, আচ্ছা পার্সেন্টেজ স্লিপ বার করতে বলেছে। তো পাতি জিনিস কোশ্চেনটা এখানে এনআর দিয়ে দিয়েছে 1140, আর আমরা ফর্মুলা জানি যে 120 ইন্টু এফ বাই পি নাকি, হ্যাঁ তাহলে 120 ইন্টু এফ, এফ মানে কত, ফ্রিকোয়েন্সি কত 60 হার্জ, পি মানে কত 6 ভোল্ট, 10 মানে 1200, তাহলে এনএস মাইনাস এনআর বাই এনএস অ্যাপ্লাই করে দাও আবার কি, তো 1200 মাইনাস 1140 বাই 1200, তাহলে উপরে 60 বাই 1200 ইন্টু 100, 1 2 1 2 12 5 7 5%, অপশন নাম্বার বি ইজ রাইট আনসার। থার্মোইলেকট্রিক কুলিংয়ের জন্য আমরা কোন ইফেক্টটা কাজ করে, থার্মোইলেকট্রিক ইফেক্টটা কুলিংয়ের জন্য কাজ করে পেল্টার ইফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আর যেটা দেখো সিবেক ইফেক্ট, যেটা ইফেক্ট, হোয়াট ইজ ইফেক্ট না, এই ইফেক্টটা হচ্ছে তোমার অপোজিট অফ পেল্টার ইফেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে অপোজিট হয় পেল্টার ইফেক্ট, ঠিক আছে। চলো নেক্সট, বুকোস রিলে, আমরা আগেও বলেছি বুকোস রিলে যে 500 কেভিএ 500 কেভিএ মোটর যে ট্রান্সফরমারের উপরে আমরা ইউজ করে থাকি বুকোস রিলে। আর বুকোস রিলে ইউজ করার জন্যে তোমার অয়েল ইজ ম্যান্ডেটারি, অয়েল দরকার হয়, সে কারণের জন্য অয়েল ফিল্ড পাওয়ার ট্রান্সফরমার আমরা বুকোস রিলে ইউজ করে থাকি, ঠিক আছে। আর বুকোস রিলে ইন্টারনাল ফল্টের জন্য, ফল্টকে কারেক্ট করতে কাজে লাগে। নেক্সট আর লাস্ট কোয়েশ্চেন, এটা একটা 2 পয়েন্ট নেটওয়ার্কের কোয়েশ্চেন। এই যে তোমার সিম্বল, মানে এই যে তোমার ইয়েটা দেওয়া আছে, এটা তোমার হচ্ছে একটা, ওরা বার করতে বলেছে ওয়াই প্যারামিটার মানে হচ্ছে অ্যাডমিটেন্স প্যারামিটার, ঠিক আছে। ওই পুরো কোশ্চেনটা এটাই ছিল, একটা একটা ছবি দিয়ে বলছে ওয়াই প্যারামিটার কত হবে। তো একদম শর্টকাট নিয়ম আছে একটা ওয়াই প্যারামিটার বার করার জন্য, একটা 4টে জিনিস, একটা হচ্ছে y11, একটা হচ্ছে y12, একটা হচ্ছে y21, একটা হচ্ছে y22, ঠিক আছে। ম্যাট্রিক্সের মধ্যে এভাবে লিখতে হয় মানটাকে, প্রথমে y11 থাকে, তারপরে y12 থাকে, তারপরে y21 থাকে, আর y22 থাকে। তো যদি ফিগারটা পাই মডেলে থাকে, দিস ইজ দ্য পাই মডেলে থাকলে ওয়াই প্যারামিটার বের করার জন্য একদম ইজি রুল, কী রুল না, y1 এর মানটা কত হয় না, এইটা প্লাস এটা হয়, মানে 1.2 আর 1 যোগ করলে 2.2, মানে হচ্ছে 2.2 হয়েছে, এটা হচ্ছে y1 এর মানটা। y12 এর মানটা কত হয়, এই মানটাই y12 এর মানটা হয়, কিন্তু মাইনাস দিতে হয়, -1 হয়েছে। আর y21টাও এই মানটাই হয়, -1, এটা শর্টকাট শেখাচ্ছে। আর y22 কত হবে, y22 জন্য কোনটা ইউজ হয় স্যার, y22 জন্য ইউজ করতে, y22 কীভাবে বের করতে হয়, y22 বের করতে হয় এই দুটো যোগ করে, কোন দুটো, এইটা আর এইটা, এটা হচ্ছে 0.6 আর 1, এটা হচ্ছে 1.6,
এই হচ্ছে ওয়াই প্যারামিটার বা অ্যাডমিটেন্স প্যারামিটার বলে এটা, ঠিক আছে। তো এবারে এটা তখনই সম্ভব যদি এটা পাই মডেলে থাকে। টি মডেলে থাকলে কী হতো স্যার, টি মডেলে থাকলে সেটাকে আমাকে সেখান থেকে আমাকে বার করতে হতো জেড প্যারামিটার, আর জেড প্যারামিটার বার করার পর সেটাকে আমাকে ইনভার্স করতে হতো, ইনভার্স করার পর আমরা ওয়াই প্যারামিটার পেতাম, ঠিক আছে। এটা আলাদা কোয়েশ্চেন। এখানে যেখানে অপশনের মধ্যে কোনটা হবে, -1 1.6 অপশন নাম্বার এই আসছে নাকি, 2.2 -1 -1 আর 1.6। তো এই হচ্ছে আমার পাতি জিনিস, কোনো কুইজ জিনিস না। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে টাইমটা আমি বেশি নিয়েছি, তোমাদেরকে প্রথমেই বলেছি আমি যে টাইমটা একটু বেশি লাগবে, কিছু করার নেই আমার, কারণ হচ্ছে 1 ঘন্টা লাগবে, কারণ তোমরা বুঝতেই পারছো কোশ্চেনগুলো অনেক ডিসকাশন করেছি আমরা, তবুও সব কিছুই ডিসকাশন করতে পারিনি, তাহলে প্রচুর টাইম লেগে যাবে, তাহলে তোমার 2 ঘন্টা লেগে যাবে ক্লাসটা পুরোপুরি কভার করতে। তো 60টা কোশ্চেন আমি মোটামুটি খুবই তাড়াতাড়ির মধ্যে করে দিয়েছি। ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, লাইক অবশ্যই করবে, লাইক, ঠিক আছে। আর শেয়ার, বন্ধুদের সঙ্গে শেয়ার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, শেয়ার অবশ্যই করতে হবে, বন্ধুকে জানাও। আরে কম্পিটিশন বাড়বে না, চাপ নেই, জ্ঞান দিলে জ্ঞান বাড়ে, জ্ঞান কমে না, ঠিক আছে। তো শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর চ্যানেল নতুন যদি কেউ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে আমার কন্টিনিউয়াস এরকম ভিডিও চলবে এবারে চলবে, ঠিক আছে, তাণ্ডব হবে। চলো, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।